তো আজকে হচ্ছে 15ই মে 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 61তম ক্লাস এবং আমাদের দেওয়ানি কার্যবিধির 8ম ক্লাস। তো গতদিন আমরা নয় আদেশের আহ নয় আদেশে দুইটা বিষয় ছিল, একটা হলো মামলা খারিজ বা মকদ্দমা খারিজ বা ডিসমিসাল অফ সুট, আর একটা হচ্ছে আপনার একতরফা ডিক্রি। তো মামলা খারিজ আমরা আলোচনা করেছিলাম, আমি একটু যদি আপনাদের মনে করিয়ে দেই, সেটা হচ্ছে যে নয় আদেশের 4টা বিধিতে মামলা খারিজ হয়, 2 বিধি, 3 বিধি, 5 বিধি আর 8 বিধি। আমি আবার মনে করাই দিই, দেখেন 2 বিধিতে খারিজ হয় যে বাদী যদি মামলা করার পরে যদি ডাক মাসুল না দেয় বা প্রসেস ফি না দেয়, তাহলে আদালত মামলা খারিজ করতে পারে। 3 বিধিতে খারিজ হয় যেদিন শুনানি বাদীও আসে নাই, বিবাদীও আসে নাই, তাহলে মামলা খারিজ করতে পারে। 2 আর 3-এ যদি কোনো মামলা খারিজ করে, তাহলে তার প্রতিকার আলোচনা করছে নয় আদেশের 4 বিধিতে। সেখানে বলছে যে নতুন মামলা দায়ের করতে পারে, অথবা ওই যে খারিজ আদেশটা রদ বা বাতিলের আবেদন করতে পারে, সেটা সাইড করার আবেদন করতে পারে নয় আদেশের 4-এ। 30 দিনের মধ্যে, খারিজ আদেশের কয় দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। তামাদিনের কত অনুচ্ছেদ? 163 অনুচ্ছেদ। এই যে 63 অনুচ্ছেদে যে আবেদন আমি করলাম, এটা মঞ্জুর বা না মঞ্জুর যাই হোক না কেন, এটা আবার আপিল অযোগ্য আদেশ। তো কি করা যাবে? এখন আমি নয় আদেশের 4-এ নতুন মামলাও করি নাই, আবার 4-এর আবেদনও করে নাই, তাহলে আমার প্রতিকার আছে ওই 2 আর 3-এর বিরুদ্ধে সরাসরি কি উচ্চ আদালতে। এ হলো 2, 3 আর 4-এর কথা। নয় আদেশের 5-এ কেন খারিজ হয়? 5-এ খারিজ হয় যে একটা মামলা দায়ের করার পর আমরা জানি আদালত সমন ইস্যু করে 5 কার্য দিবসের মধ্যে, আর বিবাদী বরাবর সমন পৌঁছাইতে হয় 30 দিনের মধ্যে। 30 দিন সে মধ্যে যদি সমন জারি করতে না পারে, সমন পৌঁছাইতে না পারে, বিনা জারিতে ফেরত আসছে, তাহলে যিনি বাদী তাকে আবার ওই সমন জারির জন্য পদক্ষেপ নিতে হবে 1 মাসের মধ্যে। যদি সে পদক্ষেপ না নেয়, তাহলে আদালত তার মামলা খারিজ করতে পারে। কত বিধিতে? 5 বিধিতে। আর 5-এর প্রতিকার কততে আছে? 5-এই আছে, নতুন মামলা দায়ের করতে। এছাড়া দেখেন আমরা আরেকটা পড়েছিলাম যে নয় আদেশের 8 বিধিতে বলা হয়েছে যে শুনানির দিন বিবাদী এসেছে, বাদী আসে নাই, এবং বিবাদী তার দাবির কোনো অংশ যদি স্বীকার না করে, বাদীর দাবির কোনো অংশ স্বীকার না করে, তাহলে আদালত মামলা খারিজ করতে পারে। নয় আদেশের 8-এ মামলা খারিজ করলে নতুন মামলা দায়ের করা যায় না। তবে নয় আদেশের 9 বিধিতে সাফিসিয়েন্ট কস্ট, যথোপযুক্ত কারণ দেখিয়ে রদ খারিজ রদের আবেদন করা যায় 30 দিনের মধ্যে, ওই 163 অনুচ্ছেদ। এক্ষেত্রে আমাকে সাফিসিয়েন্ট কজ দেখাইতে হবে যে কেন আমি আসতে পারি না, আমি অসুস্থ ছিলাম, পরীক্ষা ছিল, বা যৌক্তিক কোনো কারণ। আর 9-এর আবেদনটা যদি না মঞ্জুর হয়, তাহলে সেটা কি আপিলযোগ্য আদেশ। আর যদি মঞ্জুর হয়, তাহলে কি রিভিশন। আচ্ছা, এরপরে আমরা পড়েছিলাম 9 আদেশের 9 ক। আমি যদি 9-এতে না যাই, তাহলে আমি যাবো 9 আদেশের কত? 9 ক। আর 9 কতে হচ্ছে সরাসরি রদের আবেদন, এই জায়গায় টাকা লাগবে অনধিক কত টাকা? 1000 টাকা। আর 9 কর আবেদন মঞ্জুর বা না মঞ্জুর যাই হোক না কেন, এটা কি রিভিশন। এছাড়া আমি যদি 9-এও যাই নাই, 9 কতেও যাই নাই, আমি সরাসরি 9 আদেশের 8-এর বিরুদ্ধে যেতে পারি, কি রিভিশন। বুঝতে পারছেন? উচ্চ আদালতে। জি। তো এই হচ্ছে কতদিন আমরা মোটামুটি পড়ছিলাম। আমরা একটু জেনে রাখা ভালোটা দেখি। জেনে রাখা ভালো কি পড়ছিলাম কতদিন? কাইন্ডলি সবাই মোবাইলটা সাইলেন্ট করেন, আর যদি না পারেন আমার কাছে দিন, আমি করে দিই। এই জায়গাটা চেঁচাইতে ভারী কষ্ট হয়, বুঝতে পারছেন? একবার যদি এই কথা বলার যদি যে লাইনে বলতেছিলাম সেটা স্টার্ট হইলে হবে না। তাকে জেনে রাখা ভালো। লক্ষ্য করুন, 2, 3, 5 এবং 8 বিধির অধীন আদালত মকদ্দমা খারিজের আদেশ দিলেও সকল খারিজ আদেশের ক্ষেত্রে কিন্তু প্রতিকার একই না। সকল খারিজের বিরুদ্ধে প্রতিকার এক। 2, 3-এর প্রতিকার আলাদা, আবার 8-এর প্রতিকার একরকম, আবার 5-এর প্রতিকার কি একরকম। যেমন 2, 3, 5 বিধির অধীন মকদ্দমা খারিজের আদেশ দিলে উক্ত ক্ষেত্রে বাদী নতুন করে মকদ্দমা দায়ের করতে পারে। ওই যে জেনে রাখা ভালো, পাইছেন? বা খারিজ আদেশ বাতিলের জন্য আবেদন করতে পারে। কিন্তু 8 বিধির অধীন মকদ্দমা খারিজ আদেশ দিলে উক্ত ক্ষেত্রে শুধুমাত্র মকদ্দমা খারিজ আদেশ বাতিলের আবেদন করা যায়, কিন্তু নতুন করে মামলা করা যায় না। একটা পার্থক্য কি দেখছেন? 9 আদেশের 3-এ খারিজ হয় কেন? বাদীও আসে নাই, বিবাদী আসে নাই। আর 8-এ খারিজ হয় কেন? বিবাদী আসছে, বাদী আসে নাই। কিন্তু 3-এ যদি খারিজ হয়, যে ক্ষেত্রে ওই পক্ষই আসে নাই, নতুন মামলা করা যায়। কিন্তু যে জায়গায় বিবাদী আসছে, বাদী আসে নাই, সেক্ষেত্রে কি নতুন মামলা করা যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং আপনাদের রেস জুডিকাটা রেস সাবজুডিস আমরা পড়ছিলাম, মনে আছে? ওই জায়গায় 12 ধারায় একটা জিনিস রাখছিলাম, বার টু ফার্দার সুট, পরবর্তী মামলা দায়েরে বাধা। এই যে 9 আদেশের 8 উদাহরণ ওই জায়গায় লিখছিলাম, 9 আদেশের 8 বিধি। তো এটা কিন্তু রেস জুডিকাটা না, কিন্তু এটা হলো বাধাটা কত দাঁড়ায়? 12 ধারায়। আবার
বার টু ফার্দার সুটের আরেকটা বাধা করছিলাম 2-3 মিটিং, যেখানে বলছিল 3 বছরের ভাড়া পায়। মামলা করছে কয় বছরের আদায়ের জন্য? 1 বছর, বাকি 2 বছরের করে নাই। তাহলে পরবর্তীতে বাকি 2 বছরের জন্য করতে পারবে? আচ্ছা, আমরা আরজি প্রত্যাখ্যান এবং মামলা খারিজ এটা যদি বহুবার আলোচনা করছি, এখানে পড়ার আগেই আলোচনা করছি। আরজি প্রত্যাখ্যান বা খারিজ হয় আরজির ত্রুটির কারণে। 7 আদেশের 11 বিধিতে কয়টা কারণ আছে? 4টা। ওই যে যদি আপনি কজ অফ অ্যাকশন না লেখেন, যদি না উল্লেখ করেন, যদি মামলার মূল্যমান কম দেখান, যদি কোর্ট ফিস কম দেন, আর অন্য কোনো আইন দ্বারা বাড়িতে হলে। আর ভারতীয় একটা কারণ আছে যে যতগুলো সমন ততগুলো আরজির অবিকল নকল। এই 5টা কারণে আরজি খারিজ হতে পারে। আরজি খারিজ একটা কি? ডিক্রি, অবশ্যই আপিল করা যায়। আর মামলা খারিজ বা ডিসমিসাল অফ সুট, মামলা খারিজ হয় কেন? মামলা খারিজ হয় বাদীর ত্রুটির কারণে বা বাদীর কি অনুপস্থিতির কারণে। এবং মামলা খারিজ আপিল যোগ্য হতেও পারে, আবার আদেশ, এটা একটা আদেশ, এটা আপিল যোগ্য হতেও পারে, কি আপিল অযোগ্য হতে পারে। তবে আমরা 9 আদেশে যতগুলো মামলা খারিজ করছি এটা কিন্তু কোনো আপিল যোগ্য আদেশ নাই। বুঝতে পারছেন? তো এটা আর আমি নতুন করে পড়লাম না, আপনারা পাশাপাশি রিডিং করে নিয়েন। মামলা খারিজ আর আরজি প্রত্যাখ্যান এবং মকদ্দমা খারিজের ভিতর পার্থক্য এটা আর পড়লাম না। সরাসরি সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন সেলফ প্র্যাকটিসের 4 নাম্বার প্রশ্নটা দেখেন যে মকদ্দমার শুনানির জন্য নির্ধারিত দিনে, আন্ডারলাইন করবেন, বাদী এবং বিবাদী উভয় অনুপস্থিত। মানে বাদীও অনুপস্থিত, বিবাদীও অনুপস্থিত। আদালত মকদ্দমাটি কি করতে পারে? মামলা মকদ্দমা কি করবে? খারিজ। এই যে খারিজটা করতে কত বিধিতে? 3 বিধিতে। 5 নাম্বার দেখেন, এই মিতা পান না? আচ্ছা, না পাইলে আলোচনা শুনেন, সমস্যা নেই। 6 নাম্বার প্রশ্নটা দেখেন, সমন জারি না হওয়ার ফেরত আসা ড্যাশ দিনের মধ্যে নতুন করে সমনের আবেদন করবে। কয়দিন? 1 মাস অথবা 30 দিন। আচ্ছা, এই যে 7 নম্বর প্রশ্নটা দেখেন, সমন জারি না হওয়ার ফেরত আসার ড্যাশ দিনের মধ্যে বাদী নতুন করে সমন দেওয়ার আবেদন না করলে আদালত মকদ্দমা খারিজ করতে পারে। কয় মাস? 1 মাস। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখেন। 9 নম্বর প্রশ্নটা দেখি, দেখেন এখানে সবই প্রশ্ন গুরুত্বপূর্ণ। সমন জারি করা হলেও তা ফেরত আসে, বাদী সমন জারির জন্য 1 মাসের মধ্যে আবেদন না করায় আদালত মকদ্দমাটি খারিজ করে দেয়। এই ক্ষেত্রে বাদীর প্রতিকার কি? খারিজ হয়েছে কততে? 5-এ খারিজ হলে প্রতিকার কি? নতুন মামলা দায়ের। এই যে দেখেন, নতুন করে মকদ্দমা দায়ের করতে পারে। ঠিক আছে। আচ্ছা, 10-এ দেখেন, 10 যে ক্ষেত্রে বিবাদী হাজির হয়, আন্ডারলাইন করেন, কিন্তু বাদী হাজির হয়নি। বিবাদী হাজির হয়েছে, বাদী হাজির হয়নি। কততে পড়ে? 9 আদেশের কত? 8-এ। এই সেই ক্ষেত্রে আদালত মকদ্দমা খারিজের আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে বাদী, আমরা জানি, নতুন মামলা করতে পারে না। 8-এ খারিজ হলে নতুন মামলা করতে পারে? পারে না। আর মকদ্দমা খারিজ আদেশ বাতিলের আবেদন করতে পারে। বাতিলের আবেদন করতে পারে 9 আর কত? 9 করলে আমার যথোপযুক্ত কারণ দেখাইতে হবে। আর 9-এর কত করলে কত? 1000 টাকা। বলেন তো 9 কর আবেদনটা কয়বার করা যাবে? একবারের বেশি আদালত মঞ্জুর করবে। বাকি যে প্রশ্ন টশ্ন আছে সবই গুরুত্বপূর্ণ, সব পড়ে ফেলবেন। কোনোটা যদি না বোঝেন আমারে প্রশ্ন করবেন, সবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে 16 নাম্বার প্রশ্নটা দেখেন। 16, বাদীর অনুপস্থিতির কারণে 9 আদেশের 8 বিধির অধীন মকদ্দমা খারিজের আদেশ দিলে উক্ত মকদ্দমা খারিজ আদেশ, আন্ডারলাইন করেন, সরাসরি বাতিল। ডিরেক্টলি সেট অ্যাসাইড, সেটিং অ্যাসাইড। সরাসরি বাতিল মানে কি? যেসব জায়গায় সরাসরি কথা আছে সে জায়গায় কোয়া চলে আসে। সরাসরি বাতিল বললে কত? 9 ক। এক্ষেত্রে প্রতিকার হচ্ছে 9 আদেশের কততে? 9 ক। আচ্ছা, 17 নাম্বার প্রশ্ন দেখেন, তদবিরের অভাবে মকদ্দমা খারিজ করলে। তদবিরের অভাবে, অ্যাকচুয়ালি এই জায়গা, এই প্রশ্নটা যদি এইভাবে দেখেন, এই জায়গা তদবিরের অভাবে মামলা খারিজ করছে, কিন্তু কোনো জায়গায় বলে নাই যে বাদী কি হাজির হয়েছে কি হয় নাই, বা সমন দিতে কি দেয় নাই, বা সমন বিনা জারিতে ফেরত আসার এতদিনের মধ্যে আবেদন করছে কিনা, ডাক মসুল দেয় কি দেয় নাই। ধরে নিবেন তদবিরের অভাবে খারিজ মানে হলো ওই 4টার যে কোনো একটা কারণে মামলা কি হয়? খারিজ হলে। তাহলে সরাসরি বাতিলের আবেদন করা যায়। এখন সরাসরি বাতিল যেহেতু বলে ফেললো, তাহলে আমি ধরে ফেললাম এই খারিজটা হয়েছে কততে? 9 আদেশের 8-এ। 9 আদেশের 8-এ, কারণ সরাসরি বাতিলের আবেদন বাকি 3টায় কিন্তু যায় না। 9 আদেশের 2, 3-এও যায় না, 5-এও যায় না। তাই সরাসরি বাতিলের আবেদন কততে?
সরাসরি বাতিল যদি আমি 9 আদেশে 8 খারিজ হয় তাহলে আমি সরাসরি বাতিলের আবেদন করবো 9 আদেশের কত 9 ক 9 ক 13 কেন 9 আদেশের 9 ক 13 তো আমরা এখনো পড়িই নাই। জি 21 নম্বর প্রশ্ন দেখেন, সরাসরি মোকদ্দমা খারিজ আদেশ বাতিলের জন্য অবশ্যই আবেদন করতে হবে কি হলফনামা বা এফিডেভিট সহকারে। 12 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, যে দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 9 ক বিধির অধীন মোকদ্দমা খারিজ আদেশ সরাসরি বাতিলের সাথে আদালত বাদীকে সর্বোচ্চ কত টাকা কত টাকা 1000 টাকা। এই ইয়া বলেন সঞ্চিতা, এই জায়গায় 1000 না দিয়ে কি 100 টাকা দিতে পারবে সঞ্চিতা? পারবে? কেন বুঝলেন কেমনে? 1 টাকা থেকে 1000, কারণ এখানে বলছে সর্বোচ্চ 1000 বা অনধিক 1000। যদি বলতো সর্বোচ্চ অনধিক কোনোটাই নাই, যদি 1000 থাকতো তাহলে উনি 1000 দিতে কি ছিল বাধ্য ছিল, কম দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা আমরা একতরফা ডিগ্রিতে চলে আসি। তার আগে সবাইকে বলি, এই যে প্রশ্নগুলো আছে আমি এখানে বিস্তারিত সব পড়লাম না, আপনারা বাসায় বসে পড়বেন, নট মুখস্থ। কোনো প্রশ্ন যদি না বুঝেন পরবর্তী ক্লাসে এসে আমাকে জানাবেন। বুঝতে পারছেন যে এই প্রশ্ন আমি বুঝতে পারি নাই, কিন্তু আমি মেইন যে আলোচনা করছি ওইটুক জানলেই আপনি সব প্রশ্নের উত্তর দিতে পারবেন, এলো মেইন কথা। আচ্ছা আমরা একতরফা ডিগ্রিতে চলে আসি। আচ্ছা এখানে একটু লিখতে হবে, একতরফা ডিগ্রিতে আসার আগে একটু লেখেন যে 9 আদেশের 10 বিধিটা লেখেন। 9 আদেশের 10 বিধি লেখাই নেই, আগে লেখানো আছে নাকি? 9 আদেশের 10 বিধি নাই, আগে লেখেন 9 আদেশের 10 বিধি লেখেন। 9 আদেশের 10 বিধি অনুসারে যে কোনো এক জায়গায় একটু লিখবেন। 9 আদেশের 10 বিধি অনুসারে একাধিক বাদীর ক্ষেত্রে এক বা একাধিক বাদী অনুপস্থিত থাকলে লিখছেন উপস্থিত বাদী বা বাদীগণের অনুরোধ ক্রমে আদালত বিচার কার্যক্রম চালিয়ে যেতে পারেন অথবা উপযুক্ত অন্য যে কোনো আদেশ দিতে পারেন। আচ্ছা এটা একটু বুঝতে হবে, ধরেন একটা মামলায় বাদী 5 জন, 3 জন আসে নাই, 2 জন আসছে। তার মানে এতক্ষণ তো আমরা আলোচনা করলাম যে একজন বাদী যদি হয় তাহলে কি ফলাফল হতে পারে, কিন্তু যদি 5 জন বাদীর মধ্যে 3 জন আসে নাই 2 জন আসছে, বা 2 জন আসে নাই 3 জন আসছে, বা 2 জনের মধ্যে 1 জন আসছে আর 1 জন আসে নাই, তাহলে কি হবে? তাহলে যে বাদী আসছে সে আদালতে অনুরোধ করতে পারে যে ইওর অনার সে যে যে আসে নাই ধরে নিতে হবে তার অনুপস্থিতিতে মামলা খারিজ না করে মামলা কার্যক্রম কি চালায় না। তখন আদালত মামলা চালানোর কি দিতে পারে আদেশ দিতে পারে, অথবা উপযুক্ত যে কোনো আদেশ দিতে পারে। বুঝতে পারছেন? তাহলে একাধিক বিথিকা বলেন 10 জন বাদী যদি থাকে 5 জন আসে নাই, মামলা কি খারিজ করবে? কি করবে? কে অনুরোধ করবে? কার কাছে কি অনুরোধ করবে? মামলা যে তাদের অনুপস্থিতির কারণে মামলা যদি ইওর অনার খারিজ না হয় মামলা কি চালু থাকে এবং আদালত মামলা চালিয়ে নিতে
পারবে। এই কথাটা বলছে কততে? 9 আদেশে 10 বিধি। ধন্যবাদ। এটা আপনাদের জানা থাকলো কেন? এই জিনিস আপনার লিখিত পরীক্ষার সময় গিয়ে কাজে লাগবে। এখানে পরীক্ষায় আসবে, বিশাল একটা ফ্যাক্ট দিয়ে দিবে, এরপরে বলবে যে 5 জন বাদী ছিল, 3 জন আসে নাই, 2 জন আসছে। এখন আদালত কি করবে? এখন আপনার 10 বিধি যদি জানা না থাকে, তাহলে আপনি তো ওই যে 8-এ খারিজ করে দিবেন, যে যারা যারা আসে নাই তাকে কি করে খারিজ করে দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, এই হচ্ছে কথা। আচ্ছা, আমরা চলে এসে একতরফা ডিগ্রি। একতরফা ডিগ্রি বা এক্সপার্টি ডিগ্রি। বিনা হালদার, একতরফা নিষ্পত্তি কি বলেন? একতরফা নিষ্পত্তি আমরা পড়ছিলাম বা গতদিন আলোচনা করছিলাম, এক্সপার্টি ডিসপোজাল বা একতরফা নিষ্পত্তি। আরিফ সাহেব পারবেন কি? স্যার, একতরফা নিষ্পত্তি। হুম। একতরফা নিষ্পত্তি তো সাধারণত আমরা পড়ছিলাম যে যদি বাদী এবং বিবাদী এই দুইজনের মধ্যে যদি বিবাদী হাজির হয়, হ্যাঁ, আর বিবাদী যদি বাদীর একতরফা নিষ্পত্তি মানে তো একতরফা ডিগ্রি না, একতরফা ডিগ্রি বলছেন না, মাসুদ বলেন, মাসুদ। না করে না করলে কি হবে? ধরেন জবাব দাখিল করতে হয় সর্বোচ্চ 60 কার্যদিবসের মধ্যে, 60 কার্যদিবসের মধ্যে সে জবাব দাখিল করতে পারে নাই, তাহলে মামলা হবে কি? একতরফা নিষ্পত্তি বা এক্সপার্টি ডিসপোজাল। আমি প্রথম দিনই গত দিনও বুঝাইছিলাম, আমার বলা আমি বলি আপনারা শুনেন না, সেটাই করে যাচ্ছেন। এখন আমরা পড়বো একতরফা ডিগ্রি, এক্সপার্টি ডিগ্রি। এক্সপার্টি ডিগ্রি বা একতরফা ডিগ্রি খুব সহজ। সেটা হচ্ছে এতক্ষণ আমরা পড়ে আসলাম যে বাদী অনুপস্থিত থাকলে কি কি হয়। এখন আমরা পড়বো বিবাদী অনুপস্থিত। শুনানির দিন বাদী আসছে কিন্তু বিবাদী আসে নাই, তাহলে মামলা হবে একতরফা ডিগ্রি। তবে দেখা কথা আছে, কথাটা হলো আদালত আগে দেখবে যে জায়গা বাদীর কোনো কারসাজি আছে কিনা। সে দেখবে, আদালত আগে দেখবে যে সে কি বিবাদী বরাবর ঠিকঠাক মতো সমন দিছে কিনা। যদি দেখে যে সমন ঠিকঠাক মতো দেয় নাই, তাহলে কিন্তু একতরফা ডিগ্রি না দিয়ে দিবে না। বুঝতে পারছেন? তাহলে সমন জারির আদেশ দিবে। আর যদি দেখে যে বাদীর কোনো ত্রুটি নাই, বাদী তারা ঠিকঠাক ভাবে কি দিছে, সমন দিছে, কিন্তু সমন দেওয়ার পরও সে আসে না, তাহলে মামলা হবে কি? একতরফা ডিগ্রি। কততে? 9 আদেশে 6 বিধি। আচ্ছা, আমরা চলে আসি, দেখেন একতরফা ডিগ্রিতে যদি আমরা আসি, দেখেন বিবাদী হাজির না হলে, আন্ডারলাইন করেন, বিবাদী হাজির না হলে বিবাদীর অনুপস্থিতিতে যে ডিগ্রি প্রদান করা হয় তা হলো কি? একতরফা ডিগ্রি। যে ক্ষেত্রে মকদ্দমার শুনানির জন্য নির্ধারিত দিনে, আন্ডারলাইন করেন, বাদী হাজির হয়। কে হাজির হয়েছে? বাদী, কিন্তু বিবাদী কি হয় না, হাজির হয় না। সেই ক্ষেত্রে যদি এটা প্রমাণ করা যায় বিবাদী বরাবর সমন যথাযথভাবে জারি করা হয়েছিল, কি প্রমাণ করতে হবে? যে সমন ঠিকঠাক ভাবে দেওয়া হয়েছিল, তাহলে আদালত মকদ্দমাটি একতরফা বিচার করতে পারবে বা একতরফা, আন্ডারলাইন করে, ডিগ্রি দিতে পারবে। আর যদি প্রমাণিত হয় বিবাদী বরাবর সমন যথারীতি জারি করা হয়নি, তাহলে হয়েছে কোন হয়নি, তাহলে আদালত বিবাদী বরাবর, আন্ডারলাইন করেন, দ্বিতীয়বার সমন জারির আদেশ দিতে। তাহলে মিতা বলেন তো যে একতরফা ডিগ্রি কেন দেবে মিতা? বিবাদী যে ক্ষেত্রে হাজির না হয়, এটা কোথায় বলা আছে? 9 আদেশে 6। ওই যে 9-6 করে, 9-6 বাদী 9-6 করছে, বিবাদী আসে নাই, তাহলে কিন্তু একতরফা ডিগ্রি দেবে না। তাহলে আবার 9-6 কেন করলো, আবার সমান, আবার দ্বিতীয়বার জারির আদেশ দিবে। আচ্ছা দেখেন, যাই হোক, একতরফা ডিগ্রির বিরুদ্ধে বিবাদীর প্রতিকার। এই বিবাদী শব্দটা বললেন পিঠিকা, একতরফা ডিগ্রি কার পক্ষে যায় আর কার বিপক্ষে যায় বলেন? যদি বিবাদী হাজির না হয় তাহলে তো এখন বাদীর নাম যায়। একতরফা ডিগ্রি কার পক্ষে যায় আর কার বিপক্ষে যায়, এইটুক কথা বলেন। এই বাদীর বিপক্ষে যায়। বিবাদীর বিপক্ষে যায়, আর কার পক্ষে যায়? আচ্ছা, তাও তো মানে আত্মবিশ্বাস নাই কথার ভিতরে। পড়া লাগবে কে? তো কমন সেন্স, যে বিবাদী আসে নাই,
তাহলে বাদীর পক্ষে ডিগ্রি দিছে, তাহলে পক্ষে গেল কার পক্ষে? বাদীর পক্ষে। আর ডিগ্রিটা কার বিপক্ষে গেল? বিবাদী। আচ্ছা ধন্যবাদ। তাহলে এখানে প্রতিকার কার? বাদীর তো কোনো প্রতিকারের দরকার নাই, বাদী তো আরো খুশি। আচ্ছা দেখেন, তাহলে আমরা দেখি, দেখেন এখন বাদী যদি বিথিকা হয় বললো যে না, বাদী বলতেছে না আমি একতরফা নেবো না, আমি দোতরফা নেবো, কম জিনিস নেবো কেন, তাহলে এবার প্রতিকার আছে নাকি? আচ্ছা যাই হোক, দেখেন তাহলে আমরা পড়ি একতরফা ডিগ্রির বিরুদ্ধে বিবাদীর প্রতিকার। 1 নাম্বার দেখেন, বিধি 13 এর অধীন একতরফা ডিগ্রি রদকরণের আবেদন করতে পারে। ওই যে আমরা খারিজ রদের আবেদন করতেছিলাম 9, আর সরাসরি খারিজ রদ 9 ক, ঠিক একই ভাবে একতরফা ডিগ্রির ক্ষেত্রে একতরফা ডিগ্রি বাতিলের আবেদন করি কততে? 13, আর সরাসরি বাতিল 13 ক। ওই যে 9 এর আবেদন যেরকম নামঞ্জুর হইলে আপিল যোগ্য, ঠিক একই ভাবে 13 এর আবেদন নামঞ্জুর হইলে কি? আপিল যোগ্য। আচ্ছা একটু যদি দেখি, কি সমন, কি সময় জানতে চান? দ্বিতীয়বার সমনজারির আদেশ দিতে পারে। সমন দ্বিতীয়বার দিলে সমনজারির সময় কতদিন? 30 দিন। আচ্ছা 30, 5 আর 30 এর ভিতর পার্থক্য কি মাসুদ? ইস্যু করবে 5 দিনের মধ্যে। জি আচ্ছা দেখেন, তাহলে বিধি 13 এর অধীন একতরফা ডিগ্রি রদের আবেদন করতে পারে। মে অ্যাপ্লাই ফর, আন্ডারলাইন করেন ইংলিশটা, সেটিং অ্যাসাইড দ্য এক্সপার্টি ডিগ্রি। সেটিং অ্যাসাইড মানে কি? বাতিল। এই যে 13 যে আবেদনটা করে এটাও 30 দিনের মধ্যে, 164 অনুচ্ছেদ পরে লেখা আছে যদিও। এই 13 যে আবেদনটা কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। কত অনুচ্ছেদে? 164। আর খারিজেরটা ছিল কত? 163। আর একতরফা কত? 164। এবং এই 13 আবেদন না মঞ্জুর হইলে আপিল যোগ্য, আর মঞ্জুর হইলে কি? রিভিশন। 9 এর মতো, 9 না মঞ্জুর হইলে কি ছিল? আপিল যোগ্য, আর মঞ্জুর হইলে রিভিশন। ঠিক একই ভাবে 13 না মঞ্জুর হইলে কি? আপিল, আর মঞ্জুর হইলে রিভিশন। ধন্যবাদ। পরেরটা দেখেন, বিধি 13 এর অধীন, 13 আন্ডারলাইন করেন, একতরফা ডিগ্রি আন্ডারলাইন করেন, সরাসরি রদের আবেদন করতে পারে। মে অ্যাপ্লাই ফর ডিরেক্টলি সেটিং অ্যাসাইড দ্য এক্সপার্টি ডিগ্রি। কি রদ? সরাসরি রদ 13 ক। এক্ষেত্রে টাকা লাগে 3000। এই 13 কতে যে আবেদনটা করে এটাও 30 দিনের মধ্যে, বাট এই 30 দিন তামাদি আইনে বলা নাই, এই 30 দিন বলা আছে কোথায়? 13 কতে। 13 কতে। আর 13 কর আবেদন মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক কি? আপিল অযোগ্য। 9 ক, 13 ক, সামনে অনেক জায়গা ক পাবানি আমরা, যে জায়গা সরাসরি আছে এইগুলা সব কি? রিভিশন। এই জায়গায় এর বিরুদ্ধে কি করা যায় না? আপিল করা যায় না। আচ্ছা এছাড়া বা দেখেন, বা যেহেতু একতরফা ডিগ্রি একটি ডিগ্রি, তাই আন্ডারলাইন করেন 96 ধারা অনুযায়ী আপিল করা যাবে। তাইলে আমি 13 কতে প্রতিকার পেতে পারি, অথবা 13তে পেতে পারি, 13 কতে পেতে পারি, অথবা কি 96 ধারা আমি আপিল করব, কারণ এটা একটা কি? ডিগ্রি। বা 47 আদেশের 1 বিধির অধীন রিভিউর জন্য আবেদন করতে পারে। রিভিউর জন্য, রিভিউর আবেদনটা কোথায় করে? একই আদালতে, যে আদালত ডিগ্রি দিছে সেই আদালতে। আর আপিল বা রিভিশন সর্বদা করে কোথায়? উচ্চ আদালতে। তাহলে একতরফা ডিগ্রির বিরুদ্ধে অ্যাকচুয়ালি প্রতিকার আছে কয়টা? 4টা। একটা হচ্ছে আপনার 13তে বাতিলের আবেদন করা যায়, 13 কতে সরাসরি বাতিলের আবেদন করা যায়, আপিল করা যায় 96 ধারায়, অথবা কি কি করা যায়? রিভিউ করা 3000, সরাসরিতে 3000। শুনেন, আমরা বিস্তারিত করলাম, পরে পড়া আছে। এখন লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে একতরফা ডিগ্রি কে বাতিলের আবেদন করতে পারে, একতরফা ডিগ্রির বিরুদ্ধে বিবাদীর কি কি প্রতিকার আছে, বুঝতে পারছেন? তাহলে প্রতিকার আছে কয়টা? 4টা। এখন একবার একটা সমস্যামূলক প্রশ্ন আসছে এইভাবে, বিশাল একটা ফ্যাক্ট দিয়ে বলছে যে অমুকের বিরুদ্ধে অমুক মামলা করে, মামলা যেদিন চূড়ান্ত শুনানির দিন বিবাদী অসুস্থ থাকার দরুন আদালতে উপস্থিত হতে পারে নাই, আদালত একতরফা ডিগ্রি দিয়ে দেয়। তখন বললো যে বিবাদীর কি কি প্রতিকার আছে আলোচনা করুন। তাহলে বিবাদের প্রতিকার আছে কি? এই 4টা। তখন আবার পরবর্তীতে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করছে যে আপনি বিবাদীর আইনজীবী হিসেবে
কি কি প্রতিকার আছে আলোচনা করুন। এক, দ্বিতীয়বার বলছে বিবাদীর আইনজীবী হিসেবে আপনার কাছে একতরফা ডিগ্রি রোধের সবচেয়ে কার্যকর পন্থা কোনটি? আপনার কাছে একতরফা ডিগ্রি রোধের সবচেয়ে কার্যকর পন্থা কোনটি? আপনাদের ধরেন আপনার কাছে বিবাদী আসছে, আপনি অ্যাডভোকেট, তাহলে আপনি বিবাদীরে বুঝাই বললেন যে একতরফা ডিগ্রি রোধের জন্য পন্থা আছে কয়টা? চারটা। কিন্তু আপনি আইনজীবী হিসেবে বলতেছেন বাট আমাদের ওই পন্থাটা অনুসরণ করলে ভালো হয়। এখন আপনার মতে কোন পন্থাটা ভালো হয় তাই বলেন তো আপনারা। স্যার সে তো আসেন ইসমাইল। কত পয়েন্ট আছে রিভিউ আবেদন করলে ভালো হয় কে? ডিগ্রি রিভিউ আবেদন। আচ্ছা, আর স্যার যেহেতু অসুস্থ ছিল যৌক্তিক কারণে সে নয় 13তে আবেদন করে কেসে ইসমাইল সাহেব পড়বেন তাই? নাম কি আপনার? কায়েস আলী। কি পরীক্ষা দিছেন একবারও? ইন্টিমেশন জমা দিছেন? ও আচ্ছা, তাহলে তো একেবারেই নবজাতক। বসেন, সমস্যা নাই, কিন্তু রেগুলার আসবেন। কে আপনার কি হয়? আচ্ছা ঠিক আছে, বসেন। আজকে পড়বেন নাকি নেক্সট দিন? তো উঠেই তো কষ্ট হয়ে গেছে। আর 2 দিন উঠলে তো মানে যে পা পোছাই দোয়া চাই 8টা পর্যন্ত রাখে। যাই হোক। আচ্ছা ইনশাল্লাহ আমাদের পড়া হচ্ছে ওই শুক্র শনি সোম বুধ, আর নেক্সট পড়া আছে শুক্রবার বিকাল 4:30 এখানে চলে আসবেন। বুঝতে পারছেন? আর একটা আইন পাঠ বই কিনবেন, আইন পাঠ জাহাঙ্গীর আলম স্যার, এই আর কি। ঠিক আছে, আস্তে আস্তে নামেন, কষ্ট হয়ে গেছে তো আর একটু পানি টানি খেয়ে নামেন। এই দেখেন, এই মাসুদ আপনার কাছে সবচেয়ে কার্যকর পন্থা কোনটা মনে হচ্ছে? রিভিউ। অন্য বিধিকা আপনার কাছে 96। আরিফ সাহেব স্যার উনি যেহেতু অসুস্থ ছিল যৌক্তিক কারণে সে নয় আবেদন এই আরিফ সাহেবের কাছে মক্কেল আসে বলতেছে যে কোনটা করলে ভালো হয়, 4টের ভিতর কোনটা করবেন, নাকি 4টের জন্যই টাকা নেবেন যে পর্যায়ক্রমে করা লাগবে, আগে টাকা দাও। হ্যাঁ? আচ্ছা ধন্যবাদ। এখন আপনার কাছে যে যার যেটা যৌক্তিক মনে হয় করতে পারেন, বাট অ্যাকচুয়ালি আপনি যদি রদের আবেদন করেন নয়া দেশের 13তে যদি আমি রদের আবেদন করি, ওই আবেদন যদি না মঞ্জুর হয় তাহলে আবার কি করা যায়? আপিল করা যায়। জি। না, এখন কথা আছে মাসুদ, এটা টেকনিক্যাল, যতক্ষণ পর্যন্ত আপিল করা যায় ততক্ষণ পর্যন্ত রিভিউ করা যায় না। কিন্তু স্যার রিভিউটা তো সেম আদালত স্যার আপিলটা তো কাহিনী বুঝেন নাই। যতক্ষণ পর্যন্ত আপিলের বিধান আছে ততক্ষণ পর্যন্ত রিভিউ করা যায় না। তাহলে আপনি প্রথমে রিভিউ কখন করবেন? দেখেন, আচ্ছা তাহলে আমরা একটু পড়ি ভাই। বিধি 13 এই কথা বললেন না, দেখেন এক বিধি 13 একতরফাভাবে ডিক্রি রদকরণ বা সেটিং অ্যাসাইড এক্স পার্টি ডিক্রি। কোন মকদ্দমায় বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি প্রদান করা হলে তা রদ করার জন্য 9 আদেশের 13 বিধির অধীন বল দিবেন ডিক্রি প্রদানকারী আদালতে। এই 13 আবেদনটা কোথায় করে? ডিক্রি প্রদানকারী আদালতে আবেদন করতে পারবে। তবে এই ক্ষেত্রে বিবাদীকে প্রমাণ করতে হবে যে তার বরাবর আন্ডারলাইন করেন সমন যথাযথভাবে জারি হয়নি, বা শুনানির দিন বা লেখেন সমন যথাযথভাবে জারি হয়নি পাইছেন, মিথ্যা পাইছেন, একটা বা লিখেন যে শুনানির দিন উপযুক্ত কোনো কারণে সে হাজির হতে পারেনি। তার দেখাইতে হবে যে সমন সে পায় নাই, অথবা সমন পাইছিল কিন্তু উপযুক্ত কোনো কারণে কি হাজির হতে পারে নাই। আচ্ছা এবার আমরা চলে আসি 13 ক। আর আমি তো আগেই বলে নিলাম যে 13 যদি না মঞ্জুর হয় তাহলে কি আপিল, আর মঞ্জুর হলে কি রিভিশন। আচ্ছা 13 ক দেখেন, সরাসরি একতরফা ডিক্রি রদের আবেদন বা ডিরেক্টলি সেটিং অ্যাসাইড এক্স পার্টি ডিক্রি। দেখেন একতরফা ডিক্রি সরাসরি রদের জন্য 9 আদেশে 13 ক বিধির অধীন আবেদন করতে হবে আদালত বিলম্ব অবসান ও বিচার ত্বরান্বিত করার জন্য। আদালতকে উপরে উল্লেখিত বিষয়গুলোকে সন্তুষ্ট করার জন্য পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের নির্দেশ না দিয়ে সরাসরি একতরফা ডিগ্রি রদের আদেশ দিতে পারে, এবং একই সাথে বিবাদীকে আন্ডারলাইন করেন অনধিক 3000 টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে। খরচ কত? 3000। তাহলে আপনি মনে রাখবেন 9 কতে খারিজ, সরাসরি খারিজ রদ কত? 1000। আর 13 কতে সরাসরি একতরফা ডিগ্রি রদ কত? 3000। মনে থাকে জানো। আচ্ছা একটু দাঁড়ান। হ্যালো, হ্যাঁ
অনধিক দেখেন, অনধিক 3000 টাকা, অনধিক 3000 টাকা মানে হচ্ছে সর্বোচ্চ কত 3000, মানে ইচ্ছা করলে ওই যে 1 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত উনি খরচ প্রদানের নির্দেশ দিতে পারেন। আচ্ছা, জেনে রাখা ভালো, দেখেন জেনে রাখা ভালো, একতরফা ডিগ্রি বাতিলের জন্য বা একতরফা ডিগ্রি সরাসরি বাতিলের জন্য গোল দিবেন 30 দিনের মধ্যে বিবাদীকে আবেদন করতে হবে। আপনি 13তে যান আর 13 কতে যান, সময় কত দিন? 30 দিন। বা 13-র যে 30 দিন এটা বলা আছে যে দেখেন তামাদি আইনের 164 অনুচ্ছেদ আর দেওয়ানি কার্যবিধির যে 13-র কতে যে 30 দিন সেটা বলা আছে কোথায়? ওই 13-র কতে, 13-র কতে। যতগুলা কতে সময় 9 ক 13-র ক ওই সময় ওর ভিতরেই বলা আছে, কিন্তু 9-এর সময় বলা আছে তামাদি আইনে, 4-এর সময় বলা আছে তামাদির আইনে 163 অনুচ্ছেদ। আর যদি আমি একতরফা ডিগ্রি রদে যাই তাহলে এটা বলা আছে 164 164। কি মিতা বুঝতেছেন না? আচ্ছা, একতরফা ডিগ্রি যে আপনি রদের আবেদন করবেন নয়া দেশের 13 বিধিতে, 13তে যে 30 দিন, এই 30 দিনের কথা বলছে 164 অনুচ্ছেদে, তামাদিনের 164 অনুচ্ছেদে। এখন আবার আপনি 13-র বিধির যে 30 দিনের মধ্যে আবেদনটা করতে হবে, 30 দিনের কথা বলছে 164 অনুচ্ছেদে, 13-র কর মধ্যেই বলা আছে, 13-র কর মধ্যেই বলা আছে। বুঝতে পারছেন? এখন যাদের আবার আপত্তি আছে বলবেন যে 13-র মধ্যেই তো 30 দিন বলে দিতে পারতো, আবার তামাদি আইন লাগাইছে কেন? আপত্তি আছে না এই কারো? তামাদি আইন কেন আমরা সামনে জানবো। তামাদি আইন হলো সকল সময় নিয়ে আলোচনা করছে, একটা মামলার সময়, দরখাস্তের সময়, রদের সময়, আপিলের সময়, রিভিশনের সময়, অমুক মামলার সময়, তমুক মামলার সময়, অমুক দরখাস্তের সময়, এই বিস্তারিত যে সময় টময় সব আছে কোন আইনে? তামাদি আইনে। আচ্ছা, তারপরে আমরা দেখি, দেখেন একতরফা ডিগ্রি রদ করণ আবেদন অগ্রাহ্যের বিরুদ্ধে প্রতিকার, মানে আপনি রদের আবেদন করি কততে? 13তে। 13-র আবেদনটা যদি অগ্রাহ্য হয় মানে কি হয়? না মঞ্জুর হয়। এটা আমি অলরেডি আপনাদের আলোচনা করেছি। 13-টা যদি না মঞ্জুর হয় তাহলে আপিল, আর 13-র না মঞ্জুর হইলে কি? রিভিশন। দেখেন, আদেশ 9-এর 13 বিধি অনুযায়ী কোনো একতরফা ডিগ্রি রদ করার জন্য আবেদন আপিলযোগ্য মোকদ্দমায় করা হলে এবং আদালত উক্ত আবেদন অগ্রাহ্য করে আদেশ দিয়ে উক্ত আদেশের বিরুদ্ধে বিবাদী আপিল দায়ের করতে পারে। 13-র আবেদন যদি কি করে? না মঞ্জুর করে, তাহলে প্রতিকার কি? আপিল। কিন্তু একতরফা ডিগ্রি রদকরণের আবেদন মঞ্জুর করে, আন্ডারলাইন করেন, একতরফা ডিগ্রি রদকরণের আবেদন মঞ্জুর করে কোনো আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে গোল দিবেন বাদী আপিল করতে পারবে। একতরফা ডিগ্রি রদের আবেদন যদি মঞ্জুর করে, বিকাশ সহজ কথা শুনেন, একতরফা ডিগ্রি রদের আবেদন যদি মঞ্জুর করে তাহলে সংক্ষুব্ধ কে? আপনি বিকাশ? বাদী সংক্ষুব্ধ। একতরফা ডিগ্রি রদের আবেদন যদি মঞ্জুর করে তাহলে সংক্ষুব্ধ কে? আপনি এইভাবে চিন্তা করেন, একতরফা ডিগ্রি রদের আবেদন করে কে? বিবাদী। সেটা যদি মঞ্জুর করে মানে বিবাদী যা চাইছে বিবাদীর তা দিয়ে দিছে, তাহলে সংক্ষুব্ধ কে? বাদী। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে একতরফা ডিগ্রি রদের আবেদন যদি মঞ্জুর করে তাহলে সংক্ষুব্ধ হচ্ছে কে? এইটুকের জন্য লিখিত পরীক্ষা একটা প্রশ্ন আসছিল যে কামাল জামালের বিরুদ্ধে সহকারী জজ ঢাকা আদালতে একটি মামলা দায়ের করে, মামলাটার শুনানির দিনে বিবাদী জামাল অসুস্থতার কারণে অনুপস্থিত থাকতে পারেনি। পরবর্তীতে বিবাদী জামাল সংশ্লিষ্ট আদালতে 9 আদেশের 13 বিধির অধীন একতরফা ডিগ্রি রদের আবেদন করে। আদালত জামালের উক্ত একতরফা ডিগ্রি রদের আবেদন মঞ্জুর করে। এখন বাদী কামাল সংক্ষুব্ধ, আইনজীবী হিসেবে আপনার কাছে এসেছে, বাদীর পক্ষে আপনি কি প্রতিকার আছে বলেন? কি করবে এই জায়গা? আমরা একটা 13 আদেশের 9 আদেশের 13 বিধির আবেদন যদি না মঞ্জুর হয় তাহলে বিবাদী করতো আপিল, আর মঞ্জুর হয়েছে, বিবাদী যা চাইছিল বিবাদী তা পেয়ে গেছে, তাই ক্ষেত্রে বাদীর পক্ষ থেকে প্রতিকার কি? তাহলে এইটুক যদি আপনি না জানেন, এইটুক জানার কারণে ওই প্রশ্নটা 5-এর ভিতর আপনি 3 3.5 পাবেন। বুঝতে পারছেন? আর এইটুক আপনি জানেন না, আপিল লিখে দিলেন, নাম্বার কিন্তু আসবে। জি আচ্ছা, তাহলে বিগত বছরের প্রশ্ন দেখেন, আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি যে দেওয়ানি কার্যবিধির কোন বিধান মতে একতরফা ডিগ্রি, আন্ডারলাইন করেন, সরাসরি বাতিল। সরাসরি বাতিল কত? 13-র ক। 2 নাম্বার দেখেন,
আদি এখতিয়ার সম্পন্ন আদালতের একতরফা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? আদি এখতিয়ার সম্পন্ন আদালত মানে বিচারিক আদালত। সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার এই জায়গা আছে রিভিশন, রেফারেন্স, রিভিউ, আপিল। কোনটা? আপিল। কোনটা বলেন? আপিল। এখন আপনি বলতে পারেন স্যার ওই জায়গাতে আমরা রিভিউ করছিলাম, করছি না? আপিলের শুধু রিভিউ করা যায়, বাট যদি আপনি আপিল না করেন সেই ক্ষেত্রে করা যায় কি? রিভিউ। বাট আগে প্রায়োরিটি পাবে কোনটা? আপিল। আপিলের সময় পেরিয়ে গেছে, আপনি আপিল করতে পারেন নাই, সেই ক্ষেত্রে করবেন কি? রিভিউ। জি। তারপরে দেখেন যে একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কি? একতরফা ডিক্রির বিরুদ্ধে আমরা এই যে দেখেন রদের আবেদন করতে পারে, রিভিউ আবেদন করতে পারে, আপিলও করতে পারে। উপরের কি? সবগুলো। আপনার সেলফ প্র্যাকটিসে চলে আসে। দেখেন সেলফ প্র্যাকটিস মোটামুটি যা আছে সব পারবেন, এখানে সবই পারার মতো, সব ভালোভাবে পড়ে ফেলবেন। 5 নম্বর প্রশ্নটা দেখেন যে একতরফা ডিগ্রি বাতিলের আবেদন করা যায় বা সেটিং অ্যাসাইড এক্সপার্টি ডিগ্রি নয়া দেশের কত বিধিতে? 13 বিধিতে। নয়া দেশের 13। 6 নম্বর প্রশ্ন দেখেন একতরফা ডিগ্রি আন্ডারলাইন সরাসরি রদ। কি রদ? সরাসরি রদ আছে নয়া দেশের কত বিধি? 13 ক। নয়া দেশের 13 ক। 8 নম্বর প্রশ্নটা দেখেন যে একতরফা ডিগ্রি রদ করার ক্ষেত্রে বিবাদী আদালতকে প্রমাণ করবে তিনি আদালতের শুনানির দিন জানতো না, তার বরাবর সমন সঠিকভাবে জারি হয়নি, তিনি আসতে চেয়েছিল কোনোটি নাই। কোনটা প্রমাণ করবে? তার বরাবর সমন ঠিকঠাক ভাবে কি জারি হয়নি। তারপরে চলে আসেন 11 নম্বর প্রশ্নে যে একতরফা ডিগ্রি সরাসরি বাতিলের ক্ষেত্রে, সরাসরি বাতিলের ক্ষেত্রে কত টাকা খরচ শব্দটা বলতেন? কত টাকা খরচ? 3000। আর এটা দেখেন 12 নম্বর একতরফা ডিগ্রি সরাসরি বাতিলের আবেদন কত দিনের মধ্যে করবে? কতদিন? 30 দিন। 14 নম্বর প্রশ্নটা দেখেন যে একতরফা ডিগ্রি বাতিলের আবেদন মঞ্জুর করে আদালত কোনো আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে বাদী প্রতিকার কি? বাদীর প্রতিকার কি বলেন? রিভিশন। ওই যে দেখেন মঞ্জুর করে কোনো আদেশ দিলে তাহলে প্রতিকার কি? আপনি যদি যে জিনিসটা বুঝাইলাম মূল থিমটা যদি বোঝেন, যতই পেঁচানো প্রশ্ন হোক সব কি পারা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন 15 নম্বর প্রশ্নটা দেখেন যে মকদ্দমার বিবাদী একতরফা ডিগ্রি বাতিলের আবেদন করে, আদালত আবেদনটি না মঞ্জুর করে, মানে যে আবেদন করছিল 13-তে সেটা না মঞ্জুর করছে, তাহলে প্রতিকার কি? আপিলযোগ্য আদেশ। এটা একটা কি? আপিলযোগ্য আদেশ। তারপরটা দেখেন 16 বিধিতে আদালত মকদ্দমা খারিজ আদেশ সরাসরি রদের ক্ষেত্রে 1.5 টাকা এবং একতরফা ডিগ্রি সরাসরি রদের ক্ষেত্রে 1.5 টাকা। কয় টাকা? 1000 আর 3000। এখন বিথিকা বলেন, বিথিকা বুঝছেন তো? তাহলে বিথিকা আমারে বলেন যে একতরফা ডিগ্রির বিরুদ্ধে বাদীর প্রতিকার কি? বলেন বিথিকা। আমি যা জিজ্ঞেস করছি তাই বলেন। একতরফা ডিগ্রির বিরুদ্ধে বাদীর প্রতিকার কি? বলেন বিথিকা বলেন। বলেন। বাদীর কোনো প্রতিকার নাই। বলেন না, আপনার জিজ্ঞেস করতে বলবেন না কে? আচ্ছা এই জায়গায় একটা বিধি লেখেন, নয় আদেশের 15 বিধি। একটু লেখেন নয় আদেশের 15 বিধি। বাদীর পক্ষে রায় আছে, বাদীর পক্ষে কি প্রতিকারটা বলছিলাম? লেখেন নয় আদেশের অধীন, নয় আদেশের অধীন যাদের লেখা আছে তারা বেশি মাতবাড়ি করেন না, যা আছে তাই দেখেন। হ্যাঁ, নয় আদেশের অধীন মকদ্দমা খারিজ আদেশ রদ হলে, মকদ্দমা খারিজ আদেশ রদ হলে লেখছেন বা একতরফা ডিগ্রি রদ হলে, একতরফা ডিগ্রি রদ হলে মকদ্দমাটি যে পর্যায় থেকে খারিজ
বা একতরফা ডিগ্রি প্রদত্ত হয়েছিল, খারিজ বা একতরফা ডিগ্রি প্রদত্ত হয়েছিল, সেই পর্যায় থেকে পুনরায় শুরু হবে, সেই পর্যায় থেকে পুনরায় শুরু হবে। আচ্ছা, এটার অর্থ হচ্ছে, একটু লেখছেন সবাই? ধরেন আপনি একটা এইভাবে চিন্তা করেন যে ধরেন একটা মামলা চূড়ান্ত শুনানি স্টেজে গিয়ে খারিজ হয়েছে। চূড়ান্ত শুনানি মানে হচ্ছে সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গেছে, ওই একদিন বাদী আসে নাই, বিবাদী আসছে, আদালত মামলা কি করে দিছে, খারিজ করে দিছে। এখন বাদী এসে খারিজ রোধের আবেদন করছে, খারিজ রোধের আবেদন করছে ধরেন নয় আদেশের 9 বিধিতে বা 9 আদেশের 9 কতে, যাতেই করুক না কেন, আদালত খারিজটা রদ করে দিতে, মানে বাদী যা চাইছিল বাদীরে কি তাই দিয়ে দিছে। তাহলে মামলাটা ওই যে স্টেজ থেকে খারিজ হয়েছিল আবার ওই জায়গা থেকে আবার শুরু হবে, একেবারে শুরু থেকে না, যখন থেকে খারিজ হয়েছিল কি সেখান থেকে খারিজ হবে। এই কথাটা বলা আছে কততে? বাংলাদেশের কততে? বাংলাদেশের 15। আবার একতরফা ডিগ্রি যদি দেওয়া হয়, যে এখান থেকে একতরফা ডিগ্রি দেওয়া হয়েছিল সেখান থেকে কি একতরফা ডিগ্রি রদ হইলে আবার সেই জায়গা থেকে মামলা পুনরায় শুরু। আচ্ছা, 9 আদেশের 14 বিধিটা একটু লেখেন। 9 আদেশের 14 বিধি লেখেন। 14তে লেখেন যে উভয় পক্ষের উপস্থিতিতে, উভয় পক্ষের উপস্থিতিতে, উভয় পক্ষের উপস্থিতিতে একতরফা ডিগ্রি রদের শুনানি অনুষ্ঠিত হবে। একতরফা ডিগ্রি রদের শুনানি অনুষ্ঠিত হবে। একতরফা ডিগ্রি রদের শুনানি কি হবে? অনুষ্ঠিত হবে। কার উপস্থিতিতে? উভয় পক্ষের উপস্থিতিতে। উভয় পক্ষের উপস্থিতিতে একতরফা ডিগ্রি রদের শুনানি অনুষ্ঠিত হবে। তানভীর নামাজ পড়ছেন? দেরি হলো কেন? মেলছে পরে। আচ্ছা, ধন্যবাদ। নামাজের বিরতি, নামাজের পরে আমরা আবার শুরু করব। 10 মিনিটের বিরতি, 10 মিনিট পর শুরু হবে ইনশাল্লাহ। সবাই আবার জয়েন করেন, আমি গ্রুপে বলবো যখন জয়েন করেন। তো দেখেন, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করে বিরতির পরে, তো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি মামলা খারিজ এবং একতরফা ডিগ্রি 9 আদেশ কিন্তু আমাদের হয়ে গিয়েছে, এবং 9 আদেশ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখেন 9 আদেশের আমরা কি কি বিধি পড়লাম। 9 আদেশের 2 পড়ছি, 3 পড়ছি, 5 4 পড়ছি, 5 পড়ছি, 6 পড়ছি, 8 পড়ছি, 9 পড়ছি, 9 ক 10 13 13 ক 14 15। বুঝতে পারছেন? তো এই সবগুলো আপনার সব মনে রাখতে হবে। এই 9 আদেশ খুবই গুরুত্বপূর্ণ, এবং এই 9 আদেশ আপনি যদি মনে রাখতে পারেন, তাহলে আমরা সামনে গিয়ে আপিল করবো। আপিলে এরকম আছে যে আপিলে আপিলকারী হাজির না হলে কি হবে, বা প্রতিবাদী হাজির না হলে কি হবে, এই বিস্তারিত এটার সাথে মিল আছে। তো এটা আপনার কাছে আপাত দৃষ্টিতে কঠিন মনে হলো, এটা কিন্তু খুব বেশি কঠিন না। একবার যদি মনে করতে পারেন, খারিজ হয় 2 3 5 8, প্রতিকার আছে 9 আদেশের 4, 9 আদেশের 5, 9 আদেশের 9, 9 আদেশের 9 কম। একতরফা ডিগ্রি হয় 9 আদেশের 6, প্রতিকার আছে 9 আদেশের 13, 13 ক আপিল, আর একটা কি রিভিউ। এই তো। আচ্ছা, তো আমরা চলে আসি। দেখেন, আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি গ্রহণ। আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি গ্রহণ। দেখেন, এক্সামিনেশন অফ পার্টিস বাই দা কোর্ট, এখানে একটা লেখেন। আচ্ছা, লেখা লাগবে না। তো আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি গ্রহণ, একটু যদি এইভাবে চিন্তা করেন, দেখেন একটা মামলা, দেওয়ানি মামলা শুরু হয়েছিল আরজি দাখিলের মাধ্যমে। আরজি দাখিলের মাধ্যমে দেওয়ানি মামলা শুরু হবে। আলোচনা করেছিলাম 4 আদেশে আর 26 ধারা, 26 ধারা। তারপরে
আরজি দাখিল করলো, আরজি দাখিল প্লিডিংস জানলাম, প্লিডিংস কি 6 আদেশে। তারপর আরজি দাখিল করা সম্পর্কে বললো 7, সমন পাইলো আদেশ কত 5, লিখিত জবাব দিল কত 8। লিখিত জবাবের পর যদি ওই পক্ষে হাজির হতো তাহলে মামলা পাঠাইতে দিতে এডিআরে কতদিন পড়ছি। আর যদি হাজির না হয় তাহলে কত আদেশ 9 আদেশ। ধরেন লিখিত জবাব দাখিলের পর উভয় পক্ষ হাজির হয়েছে, এডিআরে পাঠাইছিল, এডিআর সফল হয় নাই, এডিআর কি হয়েছে ব্যর্থ হয়েছে। তাহলে এখন ধরেন মামলার প্রথম শুনানি, মামলার কি প্রথম শুনানিতে জবানবন্দি গ্রহণ, আন্ডারলাইন করবেন এক্সামিনেশন অফ পার্টিজ বাই দা কোর্ট, আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি গ্রহণ। ডান সাইডে দেখেন কত আদেশ 10 আদেশ। আর আমরা আদেশও কিন্তু দেখেন যদি মনে থাকার কথা আপনাদের, 1 আদেশে পড়ছিলাম পক্ষ, 2 আদেশে পড়ছিলাম মামলার গঠন, 3 আদেশে উকিল নিয়োগ, 4 আদেশে মামলা দায়ের, 5 আদেশে সমন, 6 আদেশে প্লিডিং, 7 আদেশে আরজি, 8 আদেশে লিখিত জবাব, 9 আদেশে কি পক্ষগণের উপস্থিতি আর অনুপস্থিতি। আর এই যে 10-এ এসে পাইতেছি কি আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি গ্রহণ। আচ্ছা, তাহলে আমরা দেখেন যে জবানবন্দি গ্রহণ এটা যদি আমরা দেখি, মকদ্দমার আন্ডারলাইন করেন প্রথম শুনানির সময় মকদ্দমার পক্ষগণের মধ্যকার আন্ডারলাইন করেন প্রকৃত বিরোধ নির্ধারণ করার জন্য এবং পক্ষগণ আন্ডারলাইন করেন বিষয় স্বীকার করে কিনা তা নির্ধারণ করার জন্য 10-এর 1 আদেশ অনুযায়ী আদালত পক্ষগণের জবানবন্দি গ্রহণ করতে পারে। তাহলে মকদ্দমার প্রথম শুনানিতে জবানবন্দি গ্রহণ করবে কয়জনের? বাদী বিবাদী কি উভয়েরই। কোথাতে কোন শুনানিতে? প্রথম শুনানিতে। বলছে কত 10-এর 1, 10-এর 1 বিধি, 10-এর 1 বিধি এবং 10-এর 2 বিধি অনুযায়ী আন্ডারলাইন করেন পক্ষগণ বা তাদের সঙ্গীদের আন্ডারলাইন করবেন মৌখিক জবানবন্দি বা ওরাল এক্সামিনেশন নিতে পারেন। তাহলে 10-এর 2-তে বলছে পক্ষগণ বা তাদের সঙ্গীদের মানে তাদের যে সাক্ষীও বলা যেতে পারে তাদের মৌখিক জবানবন্দি নিবে কততে? আপনার 10-এর 2। তাহলে আমরা একটু চলে আসি, দেখেন মৌখিক জবানবন্দির কথা বলছে 10-এর 2 আর পক্ষগণের জবানবন্দি নিবে আদালত নিবে কততে? 10-এর 1। এবার আমরা 10-এর 4 যেটা গুরুত্বপূর্ণ সেটা দেখেন, হাজির হতে ব্যর্থ হলে রায় ঘোষণা করা। হাজির হতে ব্যর্থ হলে রায় ঘোষণা করা। যে ক্ষেত্রে আন্ডারলাইন করবেন মকদ্দমার কোন পক্ষ আন্ডারলাইন করেন নিজে না এসে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেয়। অনেক সময় এমন আছে যে বাদী নিজে আসে নাই, হাজিরা দিছে কার মাধ্যমে? বা বিবাদী নিজে আসে নাই, হাজিরা দিছে আইনজীবীর মাধ্যমে। সেই ক্ষেত্রে আন্ডারলাইন করেন আইনজীবী কোনো প্রশ্নের উত্তর দিতে গোল দিবেন অক্ষম হলে। বিবাদীর পক্ষে বিবাদী আসে নাই, ধরেন আরিফ সাহেব, আরিফুল সাহেব, আরিফ বিশ্বাস হাজির হয়েছে। এখন আদালত আরিফ বিশ্বাসে একটা প্রশ্ন করছে, উনি এটা কি উকিল সাহেব উত্তর দিতে পারে নাই। অক্ষম মানে কি জবাব দিতে পারে নাই। এবং আন্ডারলাইন কেন উত্তর দিতে অস্বীকার করলে বা সে ইচ্ছা করে উত্তর কি দিচ্ছে না, আদালত মকদ্দমার শুনানি আন্ডারলাইন কেন মুলতবি রেখে উক্ত পক্ষকে গোল দিবেন ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিতে পারে। 10-এর 4-এর 1, 10-এর কত একটু বুঝেন। মামলার পক্ষ হাজির হয় নাই সরাসরি, কার মধ্যে? উকিল হাজির হয়েছে, আদালত উকিলকে কোনো প্রশ্ন করছে, উকিল ওই প্রশ্নের উত্তর দিতে পারে নাই অথবা অস্বীকার করছে, তখন আদালত বলবে ওই পক্ষের সরাসরি কি হাজির হতে, পক্ষের সরাসরি হাজির হতে। পরেরটা দেখেন, উক্ত নির্ধারিত দিনে এক পক্ষ হাজির হতে ব্যর্থ, উক্ত নির্ধারিত দিনে এমন পক্ষ হাজির হতে ব্যর্থ হলে আদালত উক্ত পক্ষের বিরুদ্ধে আন্ডারলাইন করেন রায় ঘোষণা করতে পারে। যার আইনজীবীর প্রশ্ন করলো, আইনজীবী উত্তর দিতে পারে নাই, পক্ষরে হাজির হতে বললো, পক্ষ কি হাজির হয় নাই। যদি বাদী না আসে বাদীর বিরুদ্ধে রায়, যদি বিবাদী না আসে কি বিবাদীর বিরুদ্ধে রায়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে মামলার প্রথম শুনানিতে রায় ঘোষণা করে কত আদেশে? মামলার প্রথম শুনানিতে রায় ঘোষণা করে 10-এর 4, এই যে 10-এর 4, বুঝতে পারছেন? আর যদি আদেশের কথা বলে কত আদেশে? 10 আদেশে। এভাবে প্রশ্ন আসবে যে 10 আদেশে মামলার প্রথম শুনানিতে রায় ঘোষণা করতে পারে কার বিরুদ্ধে? বাদী অথবা বিবাদী, যে হাজির হয় নাই তার বিরুদ্ধে। সহজ কথা। আচ্ছা, তাহলে জেনে রাখা ভালো, দেখেন জেনে রাখা ভালো 10 আদেশের 4 বিধির অধীন কোন পক্ষের বিরুদ্ধে রায় ঘোষণা হলো গোল দিবেন একটি আপিল যোগ্য আদেশ। কি আদেশ? আর সুতরাং 10 আদেশের 4 বিধির অধীন আদালত কোন পক্ষের বিরুদ্ধে রায় ঘোষণার আদেশ দিলে সংক্ষুব্ধ পক্ষ সে বাদী হোক বা বিবাদী হোক তার প্রতিকার কি আপিল করা। তাহলে আমরা আপিল যোগ্য আদেশ কয়টা পেলাম দেখেন, প্রথমে পাইছিলাম 7-এর 10, 8-এর 10, 9-এর 9 যদি নামঞ্জুর হয়, 9-এর 13 যদি কি নামঞ্জুর হয়, আর একটা পেলাম কত
10-এর 4 মনে আছে কিনা? 7-এর 10 হলো আরজি ফেরত, আপিলযোগ্য আদেশ। 8-এর 10 সাবসিকুয়েন্ট ক্লিয়ারিংস দিতে পারেন নাই, এডিশনাল রিটেন স্টেটমেন্ট দিতে পারেন নাই, রায় ঘোষণা 8-এর 10। 9-এর 9-তে খারিজ রদের আবেদন করছিলেন, নামঞ্জুর করতে কি আপিলযোগ্য আদেশ। 9-এর 13-তে একতরফা ডিগ্রি রদের আবেদন করছিলেন, নামঞ্জুর করতে আপিলযোগ্য আদেশ। আর এই যে একটা পেলাম কোনটা, 10-এর 4। আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন দেওয়ানি কার্যবিধির কত নং আদেশ বা ধারায় আন্ডারলাইন করেন? প্রথম শুনানির সময় পক্ষগণের জবানবন্দি গ্রহণ করতে পারে। কত আদেশে? 10 আদেশ। জবানবন্দি গ্রহণ করে 10 আদেশে, এটা মনে রাখলেই হবে। আর নিম্নলিখিত কোন কারণে আদালত প্রথম শুনানির সময় পক্ষগণের জবানবন্দি গ্রহণ করতে পারে? কোন কারণে? দেখেন পক্ষগণের মধ্যকার আন্ডারলাইন করেন প্রকৃত বিরোধ নির্ধারণ করার জন্য, আর পক্ষগণ বিষয়গুলো কি স্বীকার করে কিনা তা নির্ধারণ করার জন্য। এটা উত্তর ক এবং খ উভয়। এবং তারপরে যেটা দেখেন 3 নাম্বার প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, যে মকদ্দমার আর্জি বা লিখিত জবাবে পক্ষগণ যে তথ্য উপস্থাপন করেছে তা পক্ষগণ স্বীকার বা অস্বীকার করে কিনা তা আদালত মকদ্দমার কোন পর্যায়ে, কোন পর্যায়ে শব্দটা বলবেন, কোন পর্যায়ে? মকদ্দমার প্রথম শুনানিতে। খুবই গুরুত্বপূর্ণ, মকদ্দমার প্রথম শুনানিতে। তারপরে দেখেন 4 নাম্বার প্রশ্নটা, যে আইনজীবী কর্তৃক কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হওয়ার কারণে আদালত কোনো পক্ষকে নির্ধারিত দিনে হাজির হওয়ার আদেশ দিলে, অর্থাৎ আইনজীবী ব্যর্থ হয়েছে, পক্ষরে হাজির হওয়ার আদেশ দিয়েছে, উক্ত পক্ষ হাজির হতে ব্যর্থ হলে আদালত উক্ত পক্ষের বিরুদ্ধে রায় ঘোষণা করতে পারে ড্যাশ অনুসারে। কততে? 10-এর 4-এর 2। এবং পরেরটা দেখেন যে 5 নাম্বার প্রশ্নটা, যে দেওয়ানি কার্যবিধি 10-এর 4-এর 2-এ বিধির অধীন আদালত কোনো পক্ষের বিরুদ্ধে রায় ঘোষণা করে কোন আদেশ দিলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? প্রতিকার হচ্ছে কি? এটা আপিল করতে পারে। তাহলে আমরা 10 আদেশও কি পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আসেন আমরা প্রকাশ, পরিদর্শন বা প্রশ্নমালা যাই বলেন না কেন, এটা যদি আমরা একটু পড়ি, দেখেন যে বাদী কর্তৃক আর্জি এবং বিবাদী কর্তৃক লিখিত জবাব দাখিলের পরে উভয় পক্ষ প্লিডিংসে যে সকল বিষয় উল্লেখ করা হয়নি কিন্তু মামলার গুরুত্বপূর্ণ তা জানার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে। একটু বুঝেন, বাদী দিছে আরজি, বিবাদী দিছে কি লিখিত জবাব। আরজি বা লিখিত জবাব দেওয়ার পরে, আরজি বা কি লিখিত জবাব দেওয়ার পরে দেখবে উভয় পক্ষ, যে বাদী আরজিতে অনেক প্রশ্ন মানে অনেক বিষয় আছে বাদী আরজিতে উল্লেখ নাও করতে পারে, আবার বিবাদী আছে অনেক বিষয় কি লিখিত জবাব উল্লেখ নাও করতে পারে। তখন এক পক্ষ আরেক পক্ষের কাছে কোনো প্রশ্ন জানতে চাইতে পারে, বা এক পক্ষ আরেক পক্ষের কাছে কোনো দলিল দেখতে চাইতে পারে। এই বিষয়গুলোই আলোচনা করতে আপনার এই যে নিচে পড়বো, এই বিষয়গুলো আলোচনা করতে 11, 12 এই সকল জায়গায়। তো মেইনলি দেখেন প্রকাশ ও পরিদর্শন, ডিসকভারি এন্ড ইন্সপেকশন আদেশ কত? 11। তারপরে দেখেন স্বীকারোক্তি বা অ্যাডমিশন, এই জায়গায় অ্যাকচুয়ালি স্বীকৃতি হবে, কি হবে? স্বীকৃতি। অ্যাডমিশন আছে কততে? আদেশ 12। দলিল দাখিল, ফেরত, আটক বা দলিল দাখিল, আটক, ফেরত, প্রোডাকশন, ইম্পাউন্ডিং এন্ড রিটার্ন, প্রোডাকশন, ইম্পাউন্ডিং এন্ড রিটার্ন অফ ডকুমেন্টস, এটা আছে কত? আদেশ 13। আর হলফনামা আছে কত? আদেশ 19 প্লাস লেখেন 139 ধারা। আদেশ 19 প্লাস 100 কত ধারা? 39 ধারা। যদি আপনাকে বলে যে হলফনামা আছে কত আদেশে, যদি আপনাকে বলে হলফনামা আছে কত ধারায়, যদি আপনাকে বলে হলফনামা সংক্রান্ত বিধান আছে কোথায়, 19 এর সাথে কত 139 ধারা। বুঝতে পারছেন? আগের দিন মাসুদ এসে বলতেছে স্যার আগের দিন তো স্মল কজেস অ্যাক্টের উত্তর বললাম 7 আর 50 নাকি 7 আর 8 হবে, 7 আর 50 8 না, আগের দিনও ভুল বলছেন এখনো ভুল বলেন। 8 কি স্মল কজ আছে নাকি? 7 আর 50। আর গতদিন বলছি যে স্মল কজ সম্পর্কে বলছে কত ধারায়, তাহলে ধারা বললে উত্তর কত? 7। আর যদি বলে যে স্মল কজ রিলেটেড বিধান আছে কোথায় কোথায়, 7 আদেশ কত? 50। এখন 8 বলেন কে? গতদিনও 8 বলছেন, আমি একটা ভুল ধরাই দিলাম। স্যার বিধান থাকলে 7 আর 50। 149 কই পাইলেন? নির্দিষ্ট করে যদি ধারার কথা জিজ্ঞেস করে তখন ধারার কথা বলবেন, ধারা উল্লেখ না থাকে তো আচ্ছা দেখেন আমরা সরাসরি 11 আদেশে চলে আসি। 11 আদেশ প্রকাশ ও পরিদর্শন। এই শুনেন, প্রকাশ ও কি পরিদর্শন ইংরেজিতে কি বলে? ডিসকভারি এন্ড ইন্সপেকশন। এই প্রকাশের নিচে লেখেন আবিষ্কার, পরিদর্শনের নিচে লেখেন উদ্ঘাটন। আবিষ্কার ও উদ্ঘাটন।
প্রকাশ অর্থটা আমরা দেখি, ডিসকভারি অর্থটা দেখি। দেখেন, ডিসকভারি বা প্রকাশ, দেওয়ানি কার্যবিধিতে প্রকাশ অর্থ হলো, আন্ডারলাইন করবেন, এক পক্ষ হতে অন্য পক্ষ, এক পক্ষ কর্তৃক অন্য পক্ষকে গোল দিবেন তার দখলে বা এখতিয়ারে যে বিষয় রয়েছে তা প্রকাশ করতে বাধ্য করা। যদি বাদীর কাছে কিছু থাকে প্রকাশ করতে বাধ্য করতে পারে বিবাদী, যদি বিবাদীর কাছে কিছু থাকে প্রকাশ করতে বাধ্য করতে পারে কে? বাদী। বিরোধী পক্ষের দখলে আছে মকদ্দমার বিচার্য বিষয় সম্পর্কিত এমন কোন দলিল, আন্ডারলাইন করেন, দলিল বা বিষয় বিরোধী পক্ষকে প্রকাশ করতে বলতে পারে। এমন কোন দলিল আছে যা প্রতিপক্ষের কাছে আছে বাট সে প্রকাশ করতে পারতেছে না বা প্রকাশ করতেছে না, তখন আদালতে বলতে পারে যে ওনার তাকে এই জিনিসটা প্রকাশ করতে বলেন। তখন মকদ্দমায় কোনো পক্ষ 11 আদেশ অনুসারে আবেদন করতে পারে। আন্ডারলাইন করবেন, ডিসকভারি বা প্রকাশ বা আবিষ্কার কয় প্রকার? 2 প্রকার। বলতেন ডিসকভারি কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার কি কি দেখেন, পরীক্ষায় প্রশ্ন আসে যে ডিসকভারি কয় প্রকার, প্রকাশ কয় প্রকার, আবিষ্কার কয় প্রকার? মোট 6 প্রকার হয়ে গেল নাকি? ডিসকভারি 2, আবিষ্কার 2, প্রকাশ 2 না। দেখেন দেখেন 1 নাম্বার প্রশ্নটা দেখেন, যে প্রশ্ন দ্বারা কোনো ঘটনা বা বিষয় প্রকাশ করা। প্রশ্ন দ্বারা কি কোনো ঘটনা বা বিষয় প্রকাশ করা। আন্ডারলাইন করেন, ডিসকভারি বাই ইন্টারোগেটরিজ। ইন্টারোগেটরিজ মানে কি? প্রশ্ন করা। প্রশ্ন দ্বারা কি কি প্রকাশ করা যায়? কি কি? ঘটনা বা কি? ঘটনা বা বিষয়। ধরেন বাদী বা বিবাদী এক পক্ষ আর এক পক্ষের কাছে বলতে পারে অমুক ঘটনা প্রকাশ করো বা অমুক বিষয় কি প্রকাশ করো, এবং আদালত যদি বলে যে বাদী তুমি, হে বিবাদী তুমি অমুক বিষয় প্রকাশ করবা, তাহলে প্রকাশ করতে সে কি? বাধ্য। বুঝতে পারছেন? আর 2 নাম্বার কি দেখেন, কোন দলিল প্রকাশ করা, ডিসকভারি অফ কি? ডকুমেন্টস। ডিসকভারি অফ ডকুমেন্টস। তাহলে প্রকাশ কয় প্রকার ভাই? 2 প্রকার। একটা হলো প্রশ্ন দ্বারা ঘটনা বা বিষয় প্রকাশ, আর একটা কি? কোন দলিল প্রকাশ। রহিম সাহেব কো? আচ্ছা, আপনিও তো কতদিন আসেন নাই। আচ্ছা দেখেন, প্রকাশ বা ডিসকভারি দেখেন, প্রশ্ন দ্বারা কোনো ঘটনা বা বিষয় প্রকাশ করা, ডিসকভারি বাই ইন্টারোগেটরিজ। এটা একটু দেখি। দেখেন, যখন কোনো পক্ষ তার প্রতিপক্ষের কাছ থেকে কোনো বিষয় সম্পর্কে আন্ডারলাইন করে তথ্য জানতে চায়, তখন সে তার প্রতিপক্ষের নিকট গোল দিবেন প্রাসঙ্গিক বিষয়ে কতিপয় প্রশ্ন বা প্রশ্নমালা প্রেরণ করতে পারে। এটাকে বলে প্রশ্নমালা দ্বারা প্রকাশ। এই বিধিটি মনে রাখার দরকার নাই, যেটা মনে রাখবেন আমি বলে দিব। দেখেন, কোন মামলায় এক পক্ষ অপর পক্ষের জবানবন্দি গ্রহণের জন্য গোল দিবেন আদালতের অনুমতি ক্রমে বিচার্য বিষয় গঠনের তারিখ হতে, আন্ডারলাইন করবেন, কখন থেকে? বিচার্য বিষয় গঠনের তারিখ হতে গোল দিবেন 10 দিনের মধ্যে, গোল দিবেন লিখিত রূপে, আন্ডারলাইন করেন, প্রশ্নমালা প্রদান করতে পারে। আন্ডারলাইন করবেন, এই ক্ষেত্রে অনুমতি দেওয়া আদালতের জন্য বিবেচনা হলো। একটু বুঝেন, যখন একটা মামলায় বিচার্য বিষয় গঠন হয়ে যায়, বিচার্য বিষয় গঠন হওয়ার পরে কয় দিনের মধ্যে? 10 দিনের মধ্যে। কি রূপে? লিখিত রূপে। এক পক্ষ আর এক পক্ষের কাছে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই আদালতের অনুমতি নিতে হবে। আদালতের অনুমতি নেওয়া কি? আদালতের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। আদালতের দেওয়া হচ্ছে কি? ধরেন বিচার্য বিষয় গঠন হয়ে গেছে, এখন বাদীর কাছে মনে হচ্ছে যে বিবাদীর কাছে কতগুলো প্রশ্নের উত্তর জানতে চাওয়া দরকার, তখন ওই প্রশ্নগুলো লিখে সে আদালতের কাছে বলবে যে ওনার বিবাদীরে বলেন এই প্রশ্নগুলোর উত্তর দিতে। তাহলে এই আবেদনটা বাদী কখন করবে? লিখিত দাখিলের কয়দিনের মধ্যে? মানে সরি, বিচার্য বিষয় গঠনের 10 দিনের। অথবা বিবাদীও জানতে চাইতে পারে কার কাছে? বাদীর কাছে। কি? প্রশ্নমালা। কখন? বিচার্য বিষয় গঠনের কয়দিনের মধ্যে? পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রশ্নমালার উত্তর কে জানতে চাইতে পারে? বাদী বা বিবাদী। কখন চাইবে? বিচার্য বিষয় গঠনের কয়দিনের মধ্যে? 10 দিনের মধ্যে। আদালতের অনুমতি নেওয়া কি? বাধ্যতামূলক। আদালতের অনুমতি দেওয়া। এখন আপনি বলতে পারেন যে স্যার, যে প্রশ্ন আবার জানতে চাওয়ার কেন দরকার? কারণ দরকার, আরজিতে অনেক বিষয় নাও থাকতে পারে, লিখিত দেওয়া কি অনেক বিষয় নাও থাকতে পারে, তখন এক পক্ষ আর এক পক্ষের কাছে কতগুলো প্রশ্নের উত্তর জানতে চাইতে পারে। আচ্ছা, তারপরে দেখেন 2 নম্বর পয়েন্ট, 10 দিনের মধ্যে বা আদালত কর্তৃক নির্ধারিত হতে পারে, 10 দিনের মধ্যে গোল দেন, বা আদালত কর্তৃক নির্ধারিত হতে পারে এমন সময়ের মধ্যে হলফনামা সহ উক্ত প্রশ্নমালার উত্তর দিতে হবে। যারে প্রশ্ন করলো
সে উত্তর দিবে কয়দিনের মধ্যে? 10 দিনের মধ্যে, অথবা কি নির্ধারিত আদালত কর্তৃক নির্ধারিত সময়। সময় কি সহকারে, হলফনামা সহকারে। তাহলে এখানে দুইটা জিনিস মনে রাখবেন, প্রশ্ন করে কয় দিনের মধ্যে? কোন 10 দিন? বিচার্য বিষয় হতে 10 দিন। আর প্রশ্নমালা যখন করা হয়ে গেলে উত্তর দিবে কয় দিন? 10 দিন অথবা আদালত নির্ধারিত সময়। বোঝেন কিনা? আচ্ছা, তারপরটা দেখেন, প্রশ্নমালা আন্ডারলাইন করেন। অযৌক্তিক ভাবে বা বিরক্তিকর ভাবে উপস্থাপিত হলে প্রশ্নমালাটি রদ মানে কি সেটা সাইড করা যেতে পারে। এবং প্রশ্নমালাটি আন্ডারলাইন করবেন। দীর্ঘ শব্দবহুল, যাতনাদায়ক, অপ্রয়োজনীয়, উৎসাহমূলক হলে তা কর্তন করা বা স্ট্রাইকিং আউট করা যেতে পারে। কর্তন মানে কি? স্ট্রাইকিং আউট। কর্তন কি? স্ট্রাইকিং আউট। প্রশ্নমালা যদি আপনি খালি খালি তারে উৎসাহজনক কথা লেখছেন বা অপ্রয়োজনীয় কথাবার্তা লিখছেন, তাহলে কর্তন করবে, অথবা এগুলো আপনার কি রদ করতে পারে। প্রশ্নমালা রদ বা কর্তনের জন্য আবেদন করতে পারে যে পক্ষকে প্রশ্নমালার উত্তর প্রদানের জন্য আহ্বান করা হয়েছে সেই পক্ষে। বাদী এসে বলবে যে না, বিবাদী তো প্রশ্ন দিতে, আপনি তো আবেদন মঞ্জুর করতেন, বাট দেখেন এইসব কি বাজে কথা লেখছে। এই প্রশ্নগুলো কি করেন? রদ করেন অথবা কর্তন করেন। প্রশ্নমালা তাহলে আপনার মানে প্রশ্নের দ্বারা কোনো ঘটনা বা বিষয় প্রকাশ, বুঝতে পারছেন? এবার দেখেন কোন দলিল প্রকাশ করা, ডিসকভারি অফ ডকুমেন্টস, কোন দলিল প্রকাশ করা। আদেশ 11 এর 12 বিধির অধীন আন্ডারলাইন করবেন, কোন পক্ষ তার প্রতিপক্ষের কাছ থেকে কোন দলিল বিষয়ে তথ্য জানতে চায়, তখন সে আদালতের নিকট তার প্রতিপক্ষকে উক্ত দলিল প্রকাশ করার জন্য বাধ্য করতে আবেদন করতে পারে। বাদী বলতে পারে বা বিবাদী বলতে পারে, ইওর অনার অমুকের কাছে একটা দলিল আছে, এটা প্রকাশ করার জন্য তারা কি দেন? আদেশ দেন। আদালত উক্ত আবেদন আন্ডারলাইন করেন, মঞ্জুর করতে পারে বা মুলতবি করতে পারে। যে পক্ষকে তার ইখতিয়ারাধীন দলিল প্রকাশের জন্য আদেশ দেওয়া হয়েছে আন্ডারলাইন করেন, সে দলিল প্রকাশে কি বাধ্য, সে দলিল প্রকাশে বাধ্য। তাহলে প্রকাশ কয় প্রকার আর বিকাশ কয় প্রকার? আচ্ছা, প্রকাশ হচ্ছে 2 প্রকার। একটা হলো প্রশ্নমালা দ্বারা প্রকাশ, মানে কোন প্রশ্ন দ্বারা প্রকাশ, আর একটা আছে কি কোন দলিল প্রকাশ করা। মানে ওইটা হলো কোন প্রশ্নের উত্তর জানতে চাইবে বা কোনো বিষয় সম্পর্কে জানতে চাইবে, আর এই জায়গা কি জানতে চাইবে? দলিল। যে বিমল সাহেবের কাছে অমুক দলিল আছে, ইওর অনার বিমল সাহেবের আদেশ দেন সে যাতে কি ওই দলিলটা প্রকাশ করে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা চলে আসি দলিল পরিদর্শন। দলিল কি? ইনস্পেকশন অফ ডকুমেন্টস। 11 আদেশের আন্ডারলাইন করবেন 15 থেকে 19 বিধি। এই 15-19 বিধি আপনার মনে রাখার দরকার নাই। 15 থেকে 19 বিধি পর্যন্ত দলিল পরিদর্শন সম্পর্কে আলোচনা করা হয়েছে। মকদ্দমার প্রত্যেক পক্ষ অপর পক্ষকে আন্ডারলাইন করবেন তার আর্জি বা লিখিত জবাব বা শপথনামায় যে দলিলের বিষয় উল্লেখ করেছে তা পরিদর্শনের জন্য নোটিশ দিতে পারে। মানে অনেক সময় এমন আছে যে সে আর্জিতে বা লিখিত জবাবে অনেক দলিলের কথা উল্লেখ করছে, তখন এক পক্ষ আর এক পক্ষ তা পরিদর্শন করার জন্য নোটিশ দিতে পারে। যে পক্ষকে নোটিশ দেওয়া হলো সেই পক্ষ উক্ত নোটিশ বিষয়ে কোনো আপত্তি থাকলে এবং নোটিশ অনুসারে দলিল কখন কোথায় দেখানো হবে সেটা 10 দিনের মধ্যে জানাবে। এই জায়গা একটা জিনিস মনে রাখবেন, এই জায়গা যে দলিলগুলো বাদী তার লিখিত জবাবে উল্লেখ করছে, বাদী তার আর্জিতে উল্লেখ করছে, বিবাদী তার কি লিখিত জবাবে উল্লেখ করছে, তখন বিবাদী মনে করলো যে বাদীর ওই দলিলগুলো দেখা দরকার, তাহলে বিবাদী নোটিশ দিবে কারে? বাদীরে নোটিশ দেবে। নোটিশ দেওয়ার পরে সে যখন নোটিশটা পাওয়ার পরে সে বলবে যে সে কি ওই দলিল কোনো আপত্তি আছে কিনা, নোটিশের বিরুদ্ধে কোনো আপত্তি আছে কিনা। আর যদি আপত্তি না থাকে কখন দেখাবে এটা জানাতে হবে কয় দিনের মধ্যে? 10 দিনের। কয় দিনের মধ্যে? তাহলে আপনি একটা জিনিস এখানে মনে রাখবেন, মনে রাখার সহজ তরিকা যে 11 আদেশে যতগুলা দিনের কথা আছে সব কত? যতগুলা দিনের কথা আছে সব 10। আর এই এখন আপনি কি হয়েছে বলেন? আচ্ছা, এখন আপনি একটা জিনিস এখন আপনারা বলতে পারেন, তাহলে আপনার কাছে মনে হইতে পারে যে উপরে যে আমরা বললাম দলিল প্রকাশ করা আর দলিল পরিদর্শন, তাহলে এই দুইটার ভিতর পার্থক্য কি? উপরে পড়লাম যে দলিল প্রকাশ করা আর একটা আছে কি দলিল পরিদর্শন, এই দুইটার ভিতরে আপনাদের দৃষ্টিতে কোনো পার্থক্য আছে কিনা বলেন তো? এই যে দলিল প্রকাশ করা বললাম না একটু আগে, আর একটা আছে দলিল পরিদর্শন, এই দুইটার ভিতর পার্থক্য কি? প্রকাশ করা একটা দলিল সম্পর্কে বক্তব্য রাখতে পারে, আর পরিদর্শন হচ্ছে দলিলটা সরজমিনে দেখে পড়ে না, এটার তো ভালো পার্থক্য আছে। বক্তব্যটা যে বিষয়টা আগে উল্লেখ করা হয়নি, মানে উল্লেখ করা হয়নি,
একটা জিনিস দেখেন, হ্যাঁ, এই দলিল প্রকাশ করা এই জায়গায় কিন্তু কোথাও বলে নাই যে এই দলিলের কথা আজ দিতে লেখছে কি লেখে নাই, কিন্তু পরিদর্শনের ক্ষেত্রে সেই দলিলগুলোই পরিদর্শন করতে নোটিশ দিতে পারে যে দলিলগুলোর কথা কি আজ দিতে লেখছে, আজ দিতে লেখে নাই কি আজ দিতে লেখছে। পরিদর্শন যে মাত্র যেটা পড়লাম সে কোন পেজ বের করতেন? স্যার এই পেজে আছে পরিদর্শন ঠিক আছে স্যার। আচ্ছা শুনেন, দলিল প্রকাশ করা ওই জায়গায় বলছে যে এক পক্ষ আর এক পক্ষের কাছে যে কোনো দলিল দেখার জন্য আদালতের অনুমতি চাইতে পারে, যে ওনার ওই দলিলের কথা আরজিতে উল্লেখ করুক বা না করুক। বুঝতে পারছেন? এটা হলো দলিল প্রকাশ। আর দলিল পরিদর্শন যেটা, এটা হচ্ছে যে এই দলিলগুলো কোথায় উল্লেখ করছে আরজিতে অথবা লিখিত জবাবে। তাহলে বাদীও দেখার আবেদন করতে পরিদর্শনের জন্য কি দিবে? বাদী দেবে বিবাদীরে, বা বিবাদী কারে? বাদীরে কি দেবে? নোটিশ। আর আপত্তি থাকলে তাও জানাবে, আর আপত্তি না থাকলে কবে দেখাবে তাও জানাবে, কয়দিনের মধ্যে। এই তো কথা। এখন আসেন, আন্ডারলাইন করেন, প্রকাশের আদেশ অমান্য করার ফলাফল, নন কমপ্লায়েন্স উইথ অর্ডার অফ ডিসকভারি। এই যে আপনার প্রকাশ কয় প্রকার বললাম? দুই প্রকার, একটা হলো প্রশ্নমালা আর একটা হলো দলিল দ্বারা প্রকাশ। আপনার এই আদালত বাদী প্রশ্ন দিয়েছে, একসেপ্ট করে বিবাদীরে বলছে যে তুমি এই প্রশ্নগুলোর উত্তর দাও কয়দিনের মধ্যে? 10 দিনের মধ্যে, বা আদালত নির্ধারিত সময়। বা বিবাদী প্রশ্ন দিয়েছে, উত্তর দিবে কে? বাদী। কয়দিনের মধ্যে? 10 দিনের মধ্যে, বা আদালত নির্ধারিত সময়। অথবা বাদী একটা দলিল দেখতে চাইছে, আদালত বললো বিবাদীরে তুমি দলিলটা প্রকাশ করো। বা বিবাদী একটা দলিল দেখতে চাইছে, বাদীরে বললো কি তুমি এটা প্রকাশ করো, বাট সে করে নাই, সে প্রশ্নের উত্তরও দেয় নাই, আবার দলিলও কি প্রকাশ করে নাই। তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখেন, এই যে অমান্য করার ফলাফল, অমান্য করার ফলাফল নন কমপ্লিয়েন্স উইথ অর্ডার অফ ডিসকভারি। দেখেন দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করেন 11 আদেশের 21 বিধির অধীন আদালত বাদীর মকদ্দমা খারিজের আদেশ দিতে পারে। যদি বাদী ব্যর্থ হয় তাহলে কি করবে? মামলা খারিজ। এই যে আমরা আরেকটা খারিজ পেলাম, 9 আদেশে খারিজ পাইছিলাম না? 9 আদেশে খারিজ পাইছিলাম সমন্বয়ের জন্য ডাক মাসুল না দিলে আর অনুপস্থিতি, আর এই জায়গা পাইলাম প্রকাশের জন্য। বাদী যদি প্রকাশ করতে ব্যর্থ হয় বাদীর মামলা কি করবে? খারিজ। আন্ডারলাইন। আর বিবাদী ব্যর্থ হলে বিবাদীর আত্মপক্ষ সমর্থন বাতিলের আদেশ দিতে পারে যদি সে আদালতের নির্দেশ অনুযায়ী দেখেন মকদ্দমা সম্পর্কিত কোন প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়, কোন দলিল প্রকাশ করতে ব্যর্থ হয়, বা কোন দলিল পরিদর্শন করাতে কি ব্যর্থ হয়। তাহলে প্রতিকার দেখেন, এই তাহলে এই যে খারিজটা করতেছে, এই খারিজটা করতেছে 11 আদেশের 21 বিধিতে। কত বিধিতে? 11 আদেশের 21 বিধি। প্রতিকার দেখেন, আদেশ 11 এর 21 বিধির অধীন বাদীর বিরুদ্ধে মকদ্দমা খারিজের আদেশ বা বিবাদীর বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন বাতিলের আদেশ হলো আপিলযোগ্য আদেশ। তাই এই ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে পারে। একটা জিনিস দেখেন, 9 আদেশে যে খারিজ পাইছিলাম কোনটা কিন্তু আপিলযোগ্য ছিল না, কিন্তু এই যে 11 আদেশের 21-এ, এই 21 বিধিটা মনে রাখতে হবে। 11 আদেশের কত? 21 বিধিতে যে খারিজটা করলো এটা কি আদেশ? আপিলযোগ্য আদেশ। তো এই জায়গায় আর আমার ওই রদের আবেদন টদেনের কিছু করার দরকার নাই, আমি সরাসরি কি করব? আপিল করব। 11 আদেশের কততে? 21-এ। বুঝতে পারছেন? তাহলে এই জায়গায় আশরাফুল সাহেব এই মামলাটা খারিজ হলো কেন? বাদীর মামলা 11 আদেশের 21-এ কেন খারিজ হয় বলেন তো? মামলা এই যে 11 আদেশের 21 বিধিতে কেন খারিজ হলো? প্রশ্নের উত্তর দিতে না পারলে, তারপর দলিল দেখাইতে না পারলে, বা যদি পরিদর্শন করাইতে ব্যর্থ হয় তাহলে খারিজ করবে 11 আদেশের 21-এ। আর বিবাদী ব্যর্থ হলে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ বাতিল করে দেবে। এই যে আপনার খারিজ করতেছে বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ বাতিল করতেছে, এটা 11 আদেশের কততে? 21-এ। এবং 11 আদেশের 21 বিধি হলো একটা আপিলযোগ্য আদেশ। তাহলে আপিলযোগ্য আদেশ কতগুলো পেলাম দেখেন, 7-এর 10, 8-এর 10, 9-এর 9 যদি নামঞ্জুর হয়, 9-এর 13 যদি নামঞ্জুর হয়, তারপরে পেলাম 10-এর 4, 9-এর 4 না 10-এর 4, 10-এর 4 আর কত? 11-র 21, 11-র 21। আচ্ছা আমরা বিরতিতে যাবো, তার আগে একটু প্রশ্ন দেখি। দেখেন বিগত বছরের প্রশ্নগুলো দেখে ফেলি। ডিসকভারি বাই ইন্টারোগেটরিজ এর দরখাস্ত দাখিল করতে হয় বিচার্য বিষয় গঠনের কয়দিন? ডিসকভারি হইলেই কয়দিন? 10। 2 নাম্বার দেখেন, বাদী প্রশ্নোত্তর প্রদানের আদেশ পালনে ব্যর্থ হলে, বাদী প্রশ্নের উত্তর দিতে পালনে ব্যর্থ হয়েছে, কি করবে? খারিজ করবে। কি করবে? খারিজ করবে। 3 নাম্বার দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর 11
আদেশের 21 বিধি অনুসারে আদালত কোনো আদেশ দিলে এটা কি করা যাবে? 43 আদেশের 1 বিধি অনুসারে কি করা যাবে? বিবিধ আপিল। কি আপিল? বিবিধ আপিল। যদি ডিক্রির বিরুদ্ধে আপিল করেন সেটাকে বলে আপিল, আর যদি আদেশের বিরুদ্ধে আপিল করেন সেটা কি বলে? বিবিধ আপিল। আমরা সেলফ প্র্যাকটিস যদি দেখি যে দেওয়ানি কার্যবিধির অধীন ডিসকভারি কয় প্রকার? ডিসকভারি কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা হলো প্রশ্নমালা দ্বারা, আর একটা কি? 3 নাম্বার দেখেন যে বিচার্য বিষয় প্রণয়নের কত দিনের মধ্যে লিখিত রূপে প্রশ্নমালা দিবে? কয় দিন? 10 দিন। তো এই জায়গা মোটামুটি যা আছে সব পারবেন, ইনশাল্লাহ পারা যাবে। আর আমরা সরাসরি এই জায়গা সব গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে নিয়েন। এরপরে নামাজ শেষে আর 10 মিনিটের বিরতি, নামাজ শেষে আমরা 12 আদেশ শুরু করব। 10 মিনিটের বিরতি। স্বীকৃতি দেখেন, স্বীকৃতি আদেশ 12। এখানে স্বীকারোক্তি লেখা আছে, সবাই কেটে স্বীকৃতি লেখেন। অ্যাডমিশন। দেওয়ানি কার্যবিধির 12 নং আদেশ অনুযায়ী স্বীকৃতি 3 প্রকার। আন্ডারলাইন করবেন, স্বীকৃতি লিখবেন, স্বীকারোক্তি কেটে লিখবেন স্বীকৃতি। এবং দেওয়ানি কার্যবিধি অনুযায়ী লিখবেন স্বীকৃতি কয় প্রকার। যত জায়গায় স্বীকারোক্তি আসবে আমি আর বলবো না, স্বীকারোক্তি থাকলেই সেটা হবে কি? স্বীকৃতি। স্বীকৃতি কয় প্রকার? 3 প্রকার। শুনেন, আমরা যখন সাক্ষ্য আইন পড়বো, সাক্ষ্য আইনে 2টা বিষয় আছে, অ্যাডমিশন এন্ড কনফেশন। সেই অ্যাডমিশনের বাংলা হচ্ছে স্বীকৃতি, কনফেশনের বাংলা হচ্ছে কি? স্বীকারোক্তি। এখন অ্যাডমিশন কি? অ্যাডমিশন মানে হচ্ছে, সহজভাবে যদি আপনাদের বোঝার জন্য বলি, যে একটা মামলার বিচার্য বিষয় সম্পর্কে বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো কথা বললেই সেটা স্বীকৃতি। বুঝাইতে পারি নাই? ধরেন একটা, এই জায়গায় একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডে যারা করছে বা যারা চারপাশে ছিল তারা ওই হত্যাকাণ্ডটা সাক্ষী না? মানে তারা তো দেখছে যে কিভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তাহলে ওই মামলায় যে কোনো ব্যক্তি ওই হত্যাকাণ্ড রিলেটেড কোনো বক্তব্য দিলেই সেটা কি? স্বীকৃতি। বুঝেন কিনা? তাতে ওই যে দেখছে যে আমি অমুকরে দেখছি যে রক্তমাখা ছুরি নিয়ে দৌড়াতে, আমি যাই দেখছি কাউরে কোপাইতে দেখি নাই কিন্তু দেখলাম যে লাশ পড়ে আছে, বা আমি অমুকরে কোপাইতে দেখছি, এই সবই কি? স্বীকৃতি। আবার দেওয়ানি মামলার ক্ষেত্রেও স্বীকৃতি হতে পারে। যে আপনি বললেন মামলায় সাক্ষ্য দিচ্ছেন, যা যখন আশরাফুল সাহেব মাসুদের কাছ থেকে 5 লাখ টাকা নাই তখন আমি সাক্ষী হিসেবে দিলাম। আমি এই যে কথাগুলো বলতেছে এটাও কি? স্বীকৃতি। মোটামুটি মামলার বিষয়বস্তু সম্পর্কে যাই বলুক না কেন সেটাই কি? স্বীকৃতি। এটা স্বীকৃতি দেওয়ানি মামলায়ও হতে পারে, এটা স্বীকৃতি কি? ফৌজদারি মামলায়ও হতে পারে। স্বীকৃতি বুঝছেন? মামলায় যে যাই বলুক না কেন সবই কি? স্বীকৃতি। এখন স্বীকারোক্তি কি? স্বীকারোক্তি শুধুমাত্র ফৌজদারি মামলায় দেওয়া যায়। কি মামলায়? ফৌজদারি মামলায়। যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে। ধরেন মাসুদ ঘুষি দিয়ে একজনের নাক ফাটাই ফেলছে, তাহলে মাসুদ আদালতে বা ম্যাজিস্ট্রেটের কাছে বলতেছে যে আমি অমুকরে নাকে ঘুষি দিয়ে নাক ফাটাই ফেলছি। মাসুদ যেহেতু প্রথমত এটা হলো একটা স্বীকৃতি, কারণ এই মামলার বিচার্য বিষয় সম্পর্কে এই বক্তব্যটা দিচ্ছে, প্রথমত এটা কি? স্বীকৃতি। আর দ্বিতীয়ত যেহেতু সে নিজের দোষ নিজে স্বীকার করতেছে, তখন এই স্বীকৃতি হয়ে যাবে কি? স্বীকারোক্তি। বুঝেন কিনা? তাহলে যে কোনো স্বীকারোক্তি আগে থাকে কি? স্বীকৃতি। আর যখন সেই স্বীকৃতিটা নিজের দোষ নিজে স্বীকার করে সেটারে বলে কি? স্বীকারোক্তি বা কনফেশন। বুঝতে পারছেন? তাহলে আমরা যেটা বললাম যে স্বীকৃতি সহজ বাংলা যদি কেউ আপনারা জিজ্ঞেস করে স্বীকৃতি কি, বলবেন যে মামলা রিলেটেড যে কোনো কথাই কি? স্বীকৃতি। আর যখন ওই কথাটা দোষ মানে নিজের দোষ যদি আসামি নিজে স্বীকার করে তখন প্রথম ওটাও স্বীকৃতি, কিন্তু পরবর্তীতে কি? স্বীকারোক্তি। কারণ নিজের দোষ নিজে স্বীকার করলে সেটা হয়ে যাচ্ছে কি? বুঝলেন কিনা? তাহলে এতটুকু যা বুঝলাম, তাহলে স্বীকারোক্তি কোন ধরনের মামলায় দেওয়া যায়? না, স্বীকারোক্তি ফৌজদারি। কেউ অপরাধ তো দেওয়ানি হয় না। অপরাধ কি? অপরাধ তো দেওয়ানি হয় না। অপরাধ কি? ফৌজদারি হয়। আচ্ছা,
স্বীকৃতি। হ্যাঁ, দেওয়া নেই স্বীকৃতি। আগে একটু বুঝেন যে স্বীকারোক্তি তাহলে অপরাধের কথা, আমি চুরি করছি, আমি হত্যা করছি, আমি অমুক করছি, অনধিকার প্রবেশ করছি, ভয় দেখাইছি, ডাকাতি করছি, দস্যুতা করছি, নিজের দোষ নিজে স্বীকার করলে সবই কি স্বীকারোক্তি। প্রথমত জিনিসটা হলো স্বীকৃতি, পরবর্তীতে হচ্ছে কি স্বীকারোক্তি। তাহলে স্বীকৃতি আপনার স্বীকারোক্তি শুধুমাত্র কিসের ক্ষেত্রে হতে পারে, ফৌজদারি মামলায়, কিন্তু স্বীকৃতি দেওয়ানি হতে পারে, স্বীকৃতি কি ফৌজদারি হতে পারে। বুঝেন কিনা? আচ্ছা, তাহলে এই যে আমরা অ্যাডমিশনের বাংলা যে বলছি স্বীকারোক্তি, এটা কি সঠিক কিনা? কারণ আমরা জানি স্বীকারোক্তি হয় কোন ধরনের মামলায়, আর এই যে আমরা পড়তেছি কি কার্যবিধি, তো এটা অ্যাকচুয়ালি স্বীকারোক্তির জায়গায় হবে কি স্বীকৃতি। আপনারা যারা কোর্ট কাছারিতে যান অনেকেই জানেন যে হত্যা করে বলে যে 164 করছে 164। এখন 164 এ দুইটা জিনিস হয়, ওইটা কনফেশন হয় আবার অ্যাডমিশন হয়। কেমনে দেখেন, একজন আসামি যখন নিজের দোষ নিজে স্বীকার করতেছে, প্রথমত সেটা স্বীকৃতি, পরবর্তীতে তো নিজের দোষ নিজে স্বীকার করতেছে, সেটা কি স্বীকারোক্তি। আচ্ছা, শুধু যে এটা হয় তা না, 160 করে বাদী কোন সাক্ষীর জবানবন্দিও রেকর্ড করতে পারে, সেটার বলে স্টেটমেন্ট, সেটার বলে কি স্টেটমেন্ট। তাহলে সাক্ষী যদি কোনো কথা বলে সেটা তো আর স্বীকারোক্তি হচ্ছে না, সেটা তো হচ্ছে কি স্বীকৃতি। বুঝতে পারছেন? আর সাক্ষী তো আর দোষ স্বীকার করতেছে না, সাক্ষী মানে কি ওই ঘটনা সে দেখছে, তাহলে সাক্ষী কিছু বললেই সেটা কি স্বীকৃতি। হ্যাঁ, 160 করে দুইটা জিনিস হয়, একটা হলো স্টেটমেন্ট আর কনফেশন। জি, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই অ্যাডমিশন কনফেশন কে বুঝেন নাই বলেন তো? বিকাশ বুঝেন নাই, বলেন দি বিকাশ কি অ্যাডমিশন আর কনফেশন কি বলেন? মামলা সংক্রান্ত কোনো বিষয় হচ্ছে হলো স্বীকৃতি। হ্যাঁ, আর কি কোনো মানে নিজের দোষ যদি নিজে স্বীকার করে, হ্যাঁ, এটা হচ্ছে হলো স্বীকার। সেটা কি স্বীকৃতি না? স্বীকৃতি প্রথমত স্বীকৃতি, পরবর্তীতে কি স্বীকারোক্তি। বুঝতে পারছেন? ধন্যবাদ। দেখেন, তাহলে আমরা এখানে পড়ি যে দেওয়ানি কার্যবিধির 12 আদেশ অনুযায়ী স্বীকৃতি কয় প্রকার? 3 প্রকার। কি কি দেখেন, একটা হচ্ছে মামলা স্বীকারের নোটিশ, 2 নম্বর হচ্ছে দলিল স্বীকারের নোটিশ, 3 নম্বরে কি ঘটনা স্বীকারের নোটিশ। তো যদি আপনাকে বলে যে স্বীকৃতি কয় প্রকার? 3 প্রকার। কত আদেশে আছে? 12 আদেশে। 3 প্রকার কি কি? মামলা, দলিল আর ঘটনা। আচ্ছা, তাহলে মামলা স্বীকারের নোটিশ কি এটা আমরা দেখি। দেখেন, মামলা স্বীকারের নোটিশ, নোটিশ অফ অ্যাডমিশন অফ কেস, মকদ্দমার যে কোনো পক্ষ তার প্লিডিংস মানে কি বোঝায়? আরজি বা লিখিত জবাবের মাধ্যমে বা লিখিত অন্য কোনো উপায়ে অন্য পক্ষের মকদ্দমার আন্ডারলাইন করে সামগ্রিক বা আংশিক অংশের সত্যতা স্বীকার করতে পারে। সলিমুল্লাহ, আপনার উত্তর। আরজি বা লিখিত জবাবের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে তার সামগ্রিক বা আংশিক অংশের কি সত্যতা স্বীকার করতে পারে, অথবা অপর পক্ষকে মকদ্দমার উদ্দেশ্যে আন্ডারলাইন করবেন নোটিশে উল্লেখিত কোনো তথ্যকে স্বীকার করার জন্য অপর পক্ষকে লিখিত নোটিশ দিয়ে আমন্ত্রণ জানাতে পারে। তাহলে এই জায়গায় একটা জিনিস মনে রাখবেন যে সে নিজেই আরজি বা লিখিত জবাবের মাধ্যমে স্বীকার করতে পারে, অথবা আরেকজনকে কি দিতে পারে, নোটিশ দিবে। নোটিশ দিয়ে মাসুদকে বললাম যে মাসুদ, আপনি যে ভালো হয়ে যান নাই ঠিক স্বীকার করেন যে আপনি যে আমার কাছ থেকে এত টাকা নিয়েছেন, এখনো সময় থাকতে নোটিশ দিছি, আপনি স্বীকার করেন। বুঝতে পারছেন? তাহলে এই যে যে মামলা স্বীকারের নোটিশ, এখন এখানে কি কোনো কথা বলছে যে কয় দিনের মধ্যে মামলা স্বীকার করবে? কোনো দিনের কথা বলছে? মামলা স্বীকারের ক্ষেত্রে কিন্তু কোনো কি দিনের কথা বলে নাই। তাহলে আমরা একটা পেলাম মামলা স্বীকারের নোটিশ। 2 নম্বরে দেখেন দলিল স্বীকারের নোটিশ। দলিল স্বীকারের নোটিশ, নোটিশ টু অ্যাডমিট ডকুমেন্টস, নোটিশ টু অ্যাডমিট কি ডকুমেন্টস। নোটিশ জারির গোল দিবেন, নোটিশ জারির আন্ডারলাইন করবেন 15 দিনের মধ্যে দলিল স্বীকার করার জন্য মকদ্দমার এক পক্ষ অন্য পক্ষকে আহ্বান করতে পারে। এখানে পরীক্ষায় প্রশ্ন আসবে যে দলিল স্বীকার করতে পারে কয় দিনের মধ্যে, কখনকার 15 দিন? নোটিশ জারির 15 দিন, নোটিশ জারির 15 দিন। আর মামলা স্বীকার নোটিশ জারি কয় দিন? ওই জায়গায় কোনো টাইম নাই, কিন্তু দলিল ঘটনা স্বীকার দলিল স্বীকার কয় দিন? নোটিশ জারির পরে 15। আচ্ছা, একটা দলিল ধরেন আছে, সে স্বীকার করতেছে না, তখন আমি বিকাশে বললাম যে বিকাশ সাহেব সময় থাকতে দলিলের বিষয়বস্তু কি স্বীকার করেন। নোটিশ পাওয়ার কয় দিনের মধ্যে? 15 দিন।
আচ্ছা, তারপরে আমরা পরেরটা আসি, দেখেন যে ঘটনা স্বীকারের নোটিশ। এটা কি ঘটনা? নোটিশ টু অ্যাডমিট ফ্যাক্ট। ফ্যাক্ট মানে কি? তো এই জায়গার আদেশ মাদেশ পড়ার দরকার নাই, কত আদেশ আছে এটা অপ্রাসঙ্গিক। আপনি জাস্ট মনে রাখবেন স্বীকৃতি আছে কত আদেশে? 12। এইটুক বিধি টিধির দরকার নাই। স্বীকৃতি আছে কততে? 12তে। আর কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে আপনার মামলা, দলিল আর কি ঘটনা। মামলার ক্ষেত্রে কয় দিনের মধ্যে? আর দলিল কয়দিন? নোটিশ জারি কয়দিন? 15 দিন। এবার আছেন ঘটনা। ঘটনা কোন পক্ষ আন্ডারলাইন করে শুনানির জন্য নির্ধারিত দিনের গোল দিবেন পূর্ববর্তী 9 দিনের মধ্যে। কখন? শুনানির জন্য যে দিন আছে, ধরেন মামলার শুনানি 5 তারিখে, তাহলে স্বীকার করবে ওই 5 তারিখের কয়দিন পূর্বে? 9 দিনের মধ্যে। পূর্ববর্তী 9 দিনের মধ্যে যে কোনো সময় মকদ্দমার উদ্দেশ্যে নোটিশে উল্লেখিত কোনো তথ্যকে স্বীকার করার জন্য অপর পক্ষকে নোটিশ দিয়ে আমন্ত্রণ জানাতে পারে। এটা আমি বলবো যে অমুক শুনানির দিন আপনি এটা স্বীকার করবেন, এই ঘটনাটা স্বীকার করবেন, কিন্তু আমার নোটিশটা দিতে হবে কয় দিনের মধ্যে? শুনানির কয়দিন পূর্বে? 9 দিন। শুনানির 9 দিন পূর্বে, 9 দিনের মধ্যে আর কি, পূর্বের 9 দিনের মধ্যে নোটিশটা আমাকে দিতে হবে। তাহলে আমার এই জায়গা দুইটা জিনিস আপনি মনে রাখবেন। মামলা স্বীকারের ক্ষেত্রে কোনো দিন ক্ষণের কথা বলে নাই। দলিল স্বীকারের ক্ষেত্রে কয়দিন? 15 দিন। আর ঘটনা স্বীকারের ক্ষেত্রে 9 দিন। কখনকার? পূর্বের শুনানির পূর্ববর্তী 9 দিনের মধ্যে। শুনানির পূর্ববর্তী 9 দিনের মধ্যে। এবং দেখেন আন্ডারলাইন করেন, স্বীকৃতির উপর ভিত্তি করে আদালত রায় বা আদেশ দিতে পারে। স্বীকৃতির উপর ভিত্তি করে কি দিতে পারে? রায় বা আদেশ দিতে পারে। তাহলে ভাই স্বীকৃতি কয় প্রকার? মামলা, দলিল আর কি? মামলা, দলিল আর ঘটনা। মামলা স্বীকার করবে কয় দিনের মধ্যে? দলিল কয়দিন? নোটিশ জারি 15 দিন। আর ঘটনা শুনানির পূর্ববর্তী 9 দিন। মনে থাকে জানো, এই সব জায়গা থেকে প্রশ্ন আসে যে দলিল স্বীকার করবে নোটিশ জারি কয়দিন? 15 দিন। আচ্ছা একটু থাকেন, আমি একটু আসতেছি। ভয় লাগে জেনে রাখা ভালোটা দেখেন, জেনে রাখা ভালো, আন্ডারলাইন করেন। 12 আদেশের 6 বিধি অনুসারে দেওয়ানি আদালত স্বীকৃতির উপর ভিত্তি, এই জায়গায় আবার স্বীকৃতি লেখছে দেখেন, স্বীকৃতির উপর ভিত্তি করে রায় ঘোষণা করতে পারে। তাহলে আপনাকে পরীক্ষায় একবার প্রশ্ন আসছিল ইংলিশে যে স্বীকৃতির উপর ভিত্তি করে রায় ঘোষণা করে কত আদেশে? কততে? 12/6। এখন ধরেন অনেক ক্ষেত্রে ওই জায়গা স্বীকৃতির উপর ভিত্তি করে রায় ঘোষণা করে 12/6 আছে, 13/6, 14/6, 15/6। এই জায়গায় আমার বিধি দেখার দরকার নাই, আমি দেখবো স্বীকৃতি আছে কত আদেশে? 12 আদেশে। তাহলে উত্তর কোনটা? 12। বুঝতে পারছেন? কোন পক্ষ আর্জি বা লিখিত জবাব বা অন্য কোনো উপায়ে অন্য পক্ষের সামগ্রিক বা আংশিক অংশ স্বীকার করলে আদালত রায় ঘোষণা করতে পারে। এর বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ কি করতে পারে? এটা বলতেন আপিল। কিন্তু 12/6 আপিলযোগ্য আদেশ না, মনে রাখেন। এটা হচ্ছে ধরেন ডিক্রির বিরুদ্ধে আপিল। 12/6 যেটা দেয় সেটা এক ধরনের কি ডিক্রি। 12/6 কিন্তু আপিলযোগ্য আদেশ না। কিন্তু পরীক্ষায় আসবে, আপিলটা গোল দিয়ে 3টে স্টার দেয়, পরীক্ষায় আসবে যে স্বীকৃতির ভিত্তিতে রায় ঘোষণা করলে প্রতিকার কি? মাহবুব সাহেব প্রতিকার কি? আপিল। এটা ধরেন ডিক্রি, এটা কি আদেশ না, এটা আপিলযোগ্য আদেশ না, এটা কি ডিক্রি। তাহলে আমি মনে রাখবো মাদক স্বীকৃতি কয় প্রকার? 3 প্রকার। মাদক, মাতে হচ্ছে মামলা, কোনো সময় নাই। দতে কি? দলিল, কয়দিন? 15 দিনের মধ্যে। আর ঘতে কি? ঘটনা, শুনানির পূর্ববর্তী কয়দিন? 9 দিন। আর স্বীকৃতির ভিত্তিতে রায় ঘোষণা করে কততে? 12/6। 12/6 প্রতিকার কি? আপিল। এইটুক জানলেই হবে, 12তে আর আমার জানার দরকার নাই। আচ্ছা সেলফ প্র্যাকটিস দেখেন, সেলফ প্র্যাকটিস ভাই, যে পক্ষকে কোনো বিষয় সম্পর্কে প্রশ্নের উত্তর বা প্রশ্নমালা প্রদান করা হচ্ছে, প্রশ্নমালা এটা 11 আদেশের, সেই পক্ষ প্রশ্নমালার উত্তর দিবে কয় দিনের মধ্যে? আদালত নির্ধারিত সময় অথবা কয়দিন? 15 দিন। 11 আদেশে প্রশ্নমালা, প্রশ্নমালার সব কত? 10টা। 10 পান্না প্রশ্ন না, গুরুত্বপূর্ণ। তারপরে এই যে দেখেন 2 নাম্বার প্রশ্ন, যে নোটিশ প্রদানের কতদিনের মধ্যে আন্ডারলাইন করে দলিল স্বীকারের জন্য মকদ্দমার এক পক্ষ অন্য পক্ষকে নোটিশ দেবে? কয়দিন? দলিল স্বীকার করার কথা বলছে, দলিল স্বীকার, তাহলে কতদিন? 15 দিন। আর ঘটনা হলে কত? পূর্ববর্তী 9 দিন। এই যে দেখেন
হাসুক। কোন পক্ষ শুনানির জন্য নির্ধারিত কতদিনের মধ্যে অপর পক্ষকে মকদ্দমার নোটিশ উল্লেখিত কোন তথ্য বা ঘটনা, এটা বলতে তথ্য বা কি ঘটনা বা স্বীকার করার জন্য নোটিশ দিতে পারে। নির্ধারিত পূর্বের কয়দিন, পরের না পূর্বের? পূর্বের 9 দিন, পূর্বের। তো এগুলো গুরুত্বপূর্ণ, এটা মনে থাকে। 5 নম্বর প্রশ্নটা ভিভিআই দেখেন, কোন পক্ষ আর্জি বা লিখিত জবাব অন্য কোন পক্ষের মকদ্দমার সামগ্রিক বা আংশিক অংশ স্বীকার করলে আদালত রায় ঘোষণা করে, উক্ত আদেশের বিরুদ্ধে সংশ্লিষ্ট পক্ষের প্রতিকার কি? আপিল। কি হবে? আপিল। 6 নম্বরও গুরুত্বপূর্ণ, দেখেন ভিভিআই 6 নম্বরে বলতেছে যে দেওয়ানি আদালত স্বীকৃতির ভিত্তিতে রায় ঘোষণা করে। জাজমেন্ট অন অ্যাডমিশন, জাজমেন্ট অন কি অ্যাডমিশন। 12 আদেশের কত বিধি? 12 আদেশের 6 বিধি। আচ্ছা, তারপরে দেখেন 7 আদেশটা দেখেন, দেওয়ানি কার্যবিধির 12 আদেশের 6 বিধিতে কোনটি আলোচনা করা হয়েছে? স্বীকৃতির ভিত্তিতে রায়, স্বীকৃতির ভিত্তিতে রায়। তারপর দেখেন 8 নম্বরটাও গুরুত্বপূর্ণ, যে ঘটনা স্বীকারের কারণে কোন পক্ষ দেওয়ানি কার্যবিধির 12 আদেশের 6 বিধির অধীন রায় ঘোষণার জন্য আবেদন করতে পারে মকদ্দমার কি? এটা খুবই গুরুত্বপূর্ণ, যে ঘটনা স্বীকারের জন্য আবেদন করবে কয়দিনের মধ্যে? যে কোনো পর্যায়ে। বাট সে আহ্বান যদি জানায় তাহলে স্বীকার করবে কয়দিনের মধ্যে? শুনানির পূর্ববর্তী কয়দিন? 9 দিন। পূর্ববর্তী 9 দিন। প্রশ্নটা বুঝতেন? মানে ঘটনা স্বীকারের জন্য আমি আবেদনটা করব, কাউরে আহ্বান জানাচ্ছি, কখন? মামলার কি যে কোনো পর্যায়ে। বাট যদি আহ্বান জানাই তাহলে শুনানির কয়দিনের পূর্বে? বুঝতে পারছেন? আর এটা গেল কত আদেশ? 12 আদেশ। 13 আদেশে আমরা বিস্তারিত পড়বো না। 13 আদেশ ওই যে ওই পাশে চলে আসছে, গেলি টাইটেলটা প্রোডাকশন, ইম্পাউন্ডিং এন্ড রিটার্ন, দলিল দাখিল, ফেরত, আটক। ওই যে এফিডেভিট পড়ছিলাম না, যে জায়গা, ওই জায়গায় দেখেন 13 আদেশে কি আছে পাইছেন? দলিল দাখিল, আটক আর ফেরত। ইংরেজিতে কি বলে? প্রোডাকশন, ইম্পাউন্ডিং এন্ড রিটার্ন অফ ডকুমেন্ট। পরীক্ষায় আসবে যে প্রোডাকশন, ইম্পাউন্ডিং এন্ড রিটার্ন অফ ডকুমেন্ট কত আদেশ আছে? 13 আদেশ। কত আদেশ? 13 আদেশ। মিতা, আপনি এত ভয় পায়েন না, মুখ টুক অত ভয় করার দরকার নাই, পারবেন, এত হতাশার কিছু নাই। দেখেন তানভীর 1 থেকে 13টা আদেশ বলে দেন তো একবারে। সাথে কি? হ্যাঁ, প্রথম শুনানিতে জবানবন্দি, জবানবন্দি জি। কি পড়লাম? না না, ডিসকভারি এন্ড ইন্সপেকশন, ডিসকভারি আর ইন্সপেকশন। 12তে কি? স্বীকৃতি, স্বীকৃতি। 13 তো এই যে দেখালাম প্রোডাকশন, ইম্পাউন্ডিং এন্ড রিটার্ন, দলিল দাখিল, ফেরত, আটক। তার একটু পড়বো, দেখেন বিচার্য বিষয় চলে যাবেন। একটু শুরু করি, দেখেন বিচার্য বিষয় বা ফ্রেমিং ইস্যুস। ফ্রেমিং ইস্যুস আদেশ কত? 14। বলতেন আপনারা মনে পরীক্ষা আসবে, আমি একটা আবার বলি যে কোনো আদেশ থেকে একটা প্রশ্ন আসবে যে অমুক কথাটা কত আদেশে আছে। ধরেন এইভাবে আসবে যে স্বীকৃতির ভিত্তিতে রায় কত আদেশে আছে? 12 আদেশ। ঠিক আছে, তো এরকম একটা আদেশ থেকে আপনার একটা প্রশ্ন পাবেন। তো এই জন্য আদেশ আলাদা মুখস্থ করা লাগবে না, আমরা যতগুলো আদেশ পড়বো ইনশাল্লাহ ওর ভিতর থেকেই কমন পড়ে যাবে। তো বিচার্য বিষয় গঠন এটা কি? দেখেন ফৌজদারি মামলায় যেটাকে বলে চার্জ গঠন, দেওয়ানি মামলায় সেটাকে বলে কি? ইস্যু গঠন, জিনিস এক। এবং বিচার্য বিষয় গঠনটা কি? একটা মামলায় এক পক্ষ যেটা দাবি করে আর এক পক্ষ যেটা অস্বীকার করে। ধরেন ফৌজদারি মামলায় বলে যে আপনার বিরুদ্ধে 302 ধারা চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ? তখন সে বলে কি আমি নির্দোষ। মানে এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে, তার উপর ভিত্তি করে ফৌজদারি মামলায় কি গঠন হয়? চার্জ। আর দেওয়ানি মামলায় বললো যে তানভীর আপনি কি আরিফ সাহেবের কাছ থেকে 5 লাখ টাকা নিছেন কিনা? উনি বললো যে না আমি নেই। তাহলে এক পক্ষ যেটা দাবি করতেছে আর এক পক্ষ যেটা কি অস্বীকার করতেছে, তার উপর ভিত্তি করে কি গঠনটি হয়? বাট ফৌজদারি মামলায় বলে চার্জ আর দেওয়ানি মামলায় বলে কি?
আচ্ছা, তাহলে এই ইস্যু গঠন আছে কত আদেশে? কত আদেশ? 14 আদেশ। তাহলে নেক্সট দিন জিজ্ঞেস করবেন যে ইস্যু গঠন কারে বলে, অনেকে পারবেন না। যা আপনার না পড়লেও এই জায়গাটা বলি, এইটুক তো আপনার পারা উচিত যে এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে তারে কি বলে। আবার যেন বেশি আবেগে ইস্যু বলে দিয়েন না, সমস্যা। ইস্যু, জি। আচ্ছা আচ্ছা, দেখেন আচ্ছা দেখেন, এখন বিচার্য বিষয়ের অর্থ, মিনিং অফ ইস্যু দেখেন আমরা একটু পড়ি। যে আরজি দাখিল এবং লিখিত জবাব দাখিলের পর মামলার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো বিচার্য বিষয় নির্ধারণ বা নিষ্পত্তি করা। আমি যদি সিরিয়ালি বলি, দেখেন যে প্রথমে দিয়েছিলাম আরজি, তারপরে সমন, তারপরে লিখিত জবাব, যদি উভয় পক্ষ হাজির হতো পাঠাইতো এডিআরে, যদি হাজির না হয় তাহলে 9 আদেশ, উভয় পক্ষ হাজির হয়েছে এডিআর সব মানে সফল হয় নাই, উভয় পক্ষ হাজির হয়েছে, তাহলে প্রথম শুনানিতে জবানবন্দি, প্রথম শুনানিতে জবানবন্দি নেওয়ার পরে যদি মনে করে যে নিষ্পত্তি করা যায় তো করলো, না করলে ইস্যু গঠন করবে, না করলে কি ইস্যু গঠন করবে। ইস্যু গঠন আছে কততে? 14 আদেশ। আর ইস্যু গঠনের 10 দিনের মধ্যে হলো ডিসকভারি ইন ইনস্পেকশন, ওই যে 11 আদেশ। তাহলে প্রকৃতপক্ষে 11 আদেশ আগে করে ফেলছি, বাট 11 আদেশের যে কার্যক্রম এটা কখন? ইস্যুর পরে। ইস্যুর পরে 14 পরে হলো 11 কার্যক্রম, কিন্তু করে ফেলছি কি আগে। আচ্ছা, তাহলে দেখেন যে ঘটনা কিংবা আইনের, ঘটনা আন্ডারলাইন করেন, ঘটনা কিংবা আইনের গুরুত্বপূর্ণ বিষয় এক পক্ষ দৃঢ়ভাবে ঘোষণা করে এবং আন্ডারলাইন করেন, অন্য পক্ষ কি করে? অস্বীকার করে, তখনই বিচার্য বিষয়ের উদ্ভব হয়। এক পক্ষ কর্তৃক দৃঢ়ভাবে ঘোষিত এবং অপর পক্ষ কর্তৃক অস্বীকৃত প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় একটি আলাদা বিচার্য বিষয়ের সৃষ্টি করবে। প্রকারভেদ দেখেন, প্রকারভেদ বিচার্য বিষয় 2 প্রকার, আন্ডারলাইন করেন। একটা হলো ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয়, ইস্যু অফ ফ্যাক্ট, আন্ডারলাইন করেন, ইস্যু অফ কি? ফ্যাক্ট। আর একটা হলো আইন সংক্রান্ত বিচার্য বিষয়, ইস্যু অফ ল। তো যদি আপনাকে বলে যে ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয় ইংরেজিতে কি বলে? ইস্যু অফ ফ্যাক্ট। আর আইন সংক্রান্ত ইস্যু অফ ল। এবং যদি বলে, তাহলে একটা জিনিস আজকে কয়েকটা প্রকার বললাম, দেখেন ডিসকভারি কয় প্রকার, অ্যাডমিশন কয় প্রকার, বিচার্য বিষয় কয় প্রকার, ঠিক আছে, মনে থাকে যেন। আচ্ছা, তাহলে বলতেছে যে বিচার্য বিষয় হলো 2 প্রকার, একটা হলো ঘটনাগত আর একটা কি আইনগত। এখন আপনি বলবেন যে ঘটনাগত আইনগত কেমনে আমি স্বীকার করবো? আইনগত কি কি শুনেন, যে মামলাটা রেস জুডিকেটর দ্বারা পারিত কিনা, এটা হচ্ছে কি আইনগত। মামলাটি তামা দিতে পারিত কিনা, এটা কি আইনগত। আর ঘটনাগত কি, যে তানবীর কি 50,000 টাকা পাবে কিনা, তানবীর কি অমুক রে বেদখল করছে কিনা, তানবীর কি অমুকের নামে মানহানি করছে কিনা, এইসব হলো কি ঘটনাগত। তাহলে আইনগত মানে আইনগত ব্যাপার স্যাপার আছে, ওই যে রেস জুডিকাটা মানে আগে একবার বিচার হয়ে গেছে, তাহলে মামলাটি রেস জুডিকাটা দ্বারা বাড়িত কিনা, মামলাটা কি তামাদি দ্বারা বাড়িত কিনা বা অন্য কোনো আইন দ্বারা বাড়িত কিনা, এইগুলো হলো কি বিষয়? আইনগত বিচার। আর ঘটনাগত হলো যে নরমালি যে বেদখল করছে কিনা, টাকা পয়সা নিছে কিনা, চুক্তি ভঙ্গ করছে কিনা, এইগুলো হচ্ছে কি আইনগত বিচার্য বিষয়, সরি ঘটনাগত বিচার্য বিষয়। তো ইস্যু অফ ফ্যাক্ট আর একটা হচ্ছে কি ইস্যু অফ ল। আচ্ছা, সবাই আবার একটু মানে আবার পুনরায় জয়েন করেন, একটু কেটে দিচ্ছি, তারপরে আবার জয়েন করেন। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে মকদ্দমার বিবাদী পক্ষ দাবি করলো যে মকদ্দমাটি বিচার করার এখতিয়ার আদালতের নেই, মানে বিবাদী বলতেছে যে এই মামলাটা বিচার করার এখতিয়ার কি আদালতের নাই, তাহলে বিচার্য বিষয় হলো আদালতের মকদ্দমাটি বিচার করার এখতিয়ার আছে কিনা। আবার বিবাদী পক্ষ দাবি করলো মকদ্দমাটি রেস জুডিকাটার নীতি দ্বারা কি হবে, খারিজ হবে, তাহলে বিচার্য বিষয় হতে পারে মকদ্দমাটি রেস জুডিকাটার নীতি দ্বারা খারিজ হবে কিনা। আবার বাদী পক্ষ দাবি করলো মকদ্দমা নির্ধারিত সময়ে দায়ের করা হয়েছে, কিন্তু বিবাদী পক্ষ তা অস্বীকার করলো। বাদী বলতেছে যে নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করছে, বিবাদী বলতেছে না দায়ের করা হয় নাই। তাহলে এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে সেটারই বলে কি বিচার্য বিষয়। এই ক্ষেত্রে বিচার্য বিষয় হলো মকদ্দমাটি তামা দিতে পারিত কিনা বা বার বাই লিমিটেশন কিনা। এবার ডান পাশে চলে আসেন, বিচার্য বিষয়ের উদাহরণ। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে নিম্নের কোনটি আইনগত বিচার্য বিষয় আর নিম্নের কোনটি কি ঘটনাগত বিচার্য বিষয়। বিচার্য বিষয়ের উদাহরণ দেখেন, মকদ্দমাটি আন্ডারলাইন করেন তামা দিতে পারিত কিনা, মকদ্দমার বিচার করার আদালতের এখতিয়ার আছে কিনা, আর রেস জুডিকেটার নীতি নিয়ে পারিত মামলাটি খারিজ হবে কিনা। এই যে তিনটা, এই তিনটাই হলো, এগুলো হলো আইন সংক্রান্ত বিচার্য বিষয়। আর এগুলা ছাড়া যত আছে সব কি ঘটনাগত
বিচার। তাহলে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে যে মামলাটি তামাদি দ্বারা বারিত কিনা, রেস জুডিকেটর দ্বারা বারিত কিনা, আর আদালতের বিচার করার এখতিয়ার আছে কিনা। এই তিনটাই হচ্ছে কি আইনগত বিচার্য বিষয়। আর ঘটনাগত বিচার্য বিষয় কি, ওই যে দখল বেদখল করছে কিনা, টাকা পয়সা দিছে কিনা, চুক্তিভঙ্গ করছে কিনা, ভরণ পোষণ ঠিক মতো দিছে কিনা, বুঝতে পারছেন? আচ্ছা, বা দেখেন এই যে দেখেন বাদী দখলের অধিকারী কিনা, তারপরে চুক্তিটি কি বৈধ কিনা, চুক্তি ভঙ্গের জন্য বাদী ক্ষতিপূরণের অধিকার কিনা, এই সবগুলো হলো কি বিচার্য বিষয়। এইগুলো হচ্ছে আপনার ঘটনাগত বিচার্য বিষয়। তো আপনার এই তিনটা মনে রাখতে হবে যে আইনগত বিচার্য বিষয় কোনটা, রেস জুডিকেটর দ্বারা বারিত কিনা, তামাদি দ্বারা বারিত কিনা, আদালতের বিচার করার এখতিয়ার আছে কিনা। এই তিনটা ছাড়া আর বাকি যতগুলো আছে মনে রাখবেন সবগুলো কি ঘটনাগত বিচার্য বিষয়। আচ্ছা, তারপরে দেখেন বিচার্য বিষয় প্রণয়নের পূর্বে আদালত যে সকল বিষয়গুলো করবে, মানে বিচার্য বিষয় তো প্রণয়ন করবে, বাট তার আগে বিচার্য বিষয় অ্যাকচুয়ালি আমরা যখন ফৌজদারি মামলা পড়ছিলাম, দেখেন ফৌজদারি মামলা যখন চার্জ গঠন হয় তারপরে বিচার শুরু হয়, আর চার্জ গঠনের আগ পর্যন্ত মামলাটা থাকে ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন স্টেজে, বুঝতে পারছেন? আর দেওয়ানি মামলার ক্ষেত্রেও বিচার শুরু হয় কখন, ইস্যু গঠনের পর থেকে, ইস্যু গঠনের পর থেকে। তাহলে দেখেন বিচার্য বিষয় প্রণয়নের ক্ষেত্রে আদালত বাদী রাজ্য এবং লিখিত বর্ণনা আমলে নিতে পারবে। বিচার্য বিষয় প্রণয়নের পূর্বে আদালত, দেখেন আন্ডারলাইন করেন, আরজি বা লিখিত জবাব পাঠ করবে, মানে আরজি বা কি পাঠ করবে, লিখিত জবাব। প্রয়োজন হলে মকদ্দমার পক্ষগণে কি করবে, পরীক্ষা করবে। তারপর আইনের কোন গুরুত্বপূর্ণ বিবৃতির উপর পক্ষগণের কি বিরোধ তা কি করবে, নির্ধারণ করবে। আর তারপর যে সকল বিচার্য বিষয়ের উপর মকদ্দমার সঠিক সিদ্ধান্ত নির্ভর করে তা প্রণয়নে অগ্রসর করবে। এটা মোটামুটি একবার রেডি করলেই পারবেন। এখান থেকে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ যেটা আবার সেই জায়গায় আসি। তাহলে আমি যতটুকু পড়লাম এতক্ষণ পর্যন্ত 14 আদেশ থেকে কি কি প্রশ্ন হতে পারে দেখেন। আসবে যে বিচার্য বিষয় গঠন, কত আদেশ, 14 আদেশ। বিচার্য বিষয় কয় প্রকার, দুই প্রকার, কি কি, আইনগত আর ঘটনাগত। আইনগত কি কি, আমাদের বাড়িতে কিনা, আদালতের বিচার করার এখতিয়ার আছে কিনা, আর জুডিকেটর দ্বারা বাড়িতে কিনা, বাকি সব কি, বাকি সব ঘটনাগত। এবার যেটা একটু দেখি, দেখেন যে একটু পরে আমরা শেষ করবো আজকে। দেখেন বিচার্য বিষয় প্রণয়নের সময় এবং চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ, এটা আন্ডারলাইন করেন, চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ। এটা নিচে লেখেন, এটা নিচে লেখেন এসডিপিএইচ বড় হাতের এস, এর চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ আছে না, এর নিচে আন্ডারলাইন করেন, আন্ডারলাইন করে লেখেন এসডিপিএইচ বড় হাতের এস, বড় হাতের ডি, বড় হাতের পি, বড় হাতের এইচ একসাথে, এসডিপিএইচ এইচ লিখছেন। আমি ইংরেজিতে এসডিপিএস এর অর্থ হচ্ছে সেটলিং ডেট ফর পারেন্টারি হিয়ারিং। আমি বলি শুনেন, এসইটিটি লেখেন, লেখেন এসইটিটি টিটি এলআইএনজি, এলআইএনজি, সেটলিং ডেট, ডিএটি, ডিএটি ডেট ফর এফওআর, ফর পারেন্টরি, পিইআরইএমপি, PEREMP TORY, peremptory hearing, 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 settling date for peremptory hearing। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন ভাই, দেওয়ানি মামলার একটা, যারা দেওয়ানি মামলা পরিচালনা করে দেখবেন ওই মামলায় একটা স্টেজ আছে এসডিপিএইচ, কি বলে এসডিপিএইচ, এটার ইংরেজিতে কি বলে, সেটলিং ডেট ফর পারেন্টারি হিয়ারিং, এবং বাংলায় কি বলে, চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ, চূড়ান্ত শুনানির দিন। অর্থাৎ এইভাবে চিন্তা করেন, আমরা আরেকটা পর্যায়ে পেয়ে গেলাম, প্রথমে আরজি, সমন, লিখিত জবাব, এডিআর, তারপর হলো ইস্যু গঠন, ইস্যু গঠনের পরে হলো 30 ধারা, 30 ধারা মানে 11 আদেশ, ওই ডিসকভারি এন্ড ইনস্পেকশন মনে আছে। আর 11 ধারার পরের স্টেপই হচ্ছে আপনার এসডিপিএইচ, 11 ধারার পরের স্টেপ কি, এসডিপিএইচ। এটা আপনার জানলে হবে কি, লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে একটা দেওয়ানি মামলার বিভিন্ন স্তর আলোচনা করুন। তাহলে আমি আরজি দাখিল আছে 7 আদেশ, সমন আছে কত, 5 আদেশ, লিখিত জবাব কত, 8 আদেশ, এডিআর তো আদেশে নাই, তারপরে উপস্থিত অনুপস্থিত, প্রথম, তারপরে ইস্যু গঠন কত আদেশ, 14 আদেশ, ডিসকভারি ইনস্পেকশন কত আদেশ, 11 আদেশ, তারপরে এসডিপিএস কোথায় আছে দেখেন। চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ মানে হচ্ছে যে, একটু এটা চিন্তা করেন, ধরেন ফৌজদারি মামলায় যখন চার্জ গঠন করা হয় তারপরেই তো সাক্ষ্য গ্রহণ শুরু হয় না,
ঠিক একইভাবে দেওয়ানি মামলায় যখন ইস্যু গঠন করা হবে তখন থেকে তার 180 দিনের মধ্যে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। কয় দিনের মধ্যে? সাথে সাথে না, কয় দিনের মধ্যে? এই যে 180 দিনের মধ্যে যে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এটারই বলে এসডিপিএস, সেটলিং ডেট ফর পারেন্টরি হিয়ারিং। এই যে দেখেন শব্দ তো আপনার নাই, অন্য যারা আছেন শব্দ শুনতেছেন? এই মিন্টু হালদার ভাই শব্দ শুনেন? শাহ আলম, হাফিজ না স্যার, শোনা যাচ্ছে, কথা বলছে। শুনতেছেন? শুনতেছি স্যার। শব্দ যে শুনতেছেন আমার কথায় রেসপন্স করছেন, নাহলে তো শব্দ শুনতেন না। একজন ওমর ফারুক, আপনার সমস্যা আমার সমস্যা না ভাই। দেখেন আচ্ছা দেখেন আরেকটু ভাই, আর অল্প একটু। মামলার প্রথম শুনানির সময় আন্ডারলাইন করেন, প্রথম শুনানির সময় কিংবা শব্দটা বলতেন, কিংবা, কিংবা পাইছেন? লিখিত জবাব দাখিল গোল দিবেন যেটা পরে ঘটে, যেটা কি ঘটে পরে ঘটে, আন্ডারলাইন করেন। তার 15 দিনের মধ্যে বিচার্য বিষয় প্রণয়ন করতে হবে। মানে ইস্যু গঠনের একটা সময় আছে, সেটা কখন বলছে? প্রথম শুনানি অথবা লিখিত জবাব যেটা কি ঘটে পরে ঘটে, তার কয় দিনের মধ্যে? 15 দিনের মধ্যে। পরীক্ষায় প্রশ্ন আসে যে বিচার্য বিষয় গঠন করে কখন? প্রথম শুনানি অথবা লিখিত জবাব, এই দুইটার ভিতর কি পরে ঘটে, তার কয় দিন? এটা আবার মনে রাখতে হবে, এই জায়গা থেকে প্রশ্ন আসে। ধরেন আপনি তো একটা মামলায় আরজির মাধ্যমে শুরু হয় সমন, সমনের পরে সমনে উল্লেখ থাকে যে কবে হাজির হইতে হবে আর কত দিনের মধ্যে লিখিত জবাব দিতে হবে। তাহলে যদি আপনি হাজির হইছেন বা হাজির হন নাই, আগে দিচ্ছেন লিখিত জবাব, পরে হাজির হইছেন, এই দুইটার ভিতর যেটা পরে ঘটে তার 15 দিনের মধ্যে আদালত ইস্যু গঠন করবে। যদি আপনি হাজির হয়েছেন কিন্তু লিখিত জবাব এখনো দাখিল করেন নাই, তাহলে লিখিত জবাব তখন দাখিল করবেন তার কয়দিন পরে? 15 দিন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আপনার মনে রাখতে হবে যে প্রথম শুনানি কিংবা লিখিত জবাব যেটা পরে ঘটে তার কয়দিন পরে? 15 দিনের মধ্যে বিচার্য বিষয় গঠন করতে হবে। এবং আজকের শেষ লাইনটা দেখেন, যে এখান থেকেই প্রশ্ন হয়, দেওয়ানি কার্যবিধি অনেক বড় হতে, বাট আমি আপনাদের যে জায়গাটা বলি, কারণ আজকে কয়েকটা জায়গায় আমরা ডেট করছি না, 11 আদেশের সব কত 10, আর 12 আদেশে এক জায়গা আমরা যে দলিলের ক্ষেত্রে পাইলাম কত 15, আর আর ঘটনার ক্ষেত্রে কত 9, আর এই যে পাচ্ছি যে আপনার প্রথম শুনানি বা লিখিত জবাবে কয়টা, যেটা পরে ঘটে তার কয়দিন? 15। এইগুলো আপনার মনে রাখতে হবে। পরেরটা দেখেন, বিচার্য বিষয় যখন প্রণয়ন হয়ে যাবে, বিচার্য বিষয় যখন কি মানে বিচার্য বিষয় গঠন হয়ে গেছে, তার গোল দিবেন 120 দিনের ভিতরে আদালত সেই মামলার চূড়ান্ত শুনানির তারিখ বা ডেট অফ ফাইনাল হিয়ারিং নির্ধারণ করবে। মানে বিচার্য বিষয় গঠনের কত দিনের মধ্যে? 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করবে। এখন আপনি বললেন আবার চূড়ান্ত শুনানি কি? পারেন্টরি হিয়ারিং কি চূড়ান্ত শুনানি? পিএইচ মানে পারেন্টরি হিয়ারিং, ওটাই আবার ফাইনাল হিয়ারিং। ফাইনাল হিয়ারিং পারেন্টরি হিয়ারিং একই জিনিস, অর্থাৎ যখন সাক্ষ্য গ্রহণ শুরু হয় সেটারই বলে ফাইনাল হিয়ারিং বা পারেন্টরি হিয়ারিং। আর এই যে শুরু হওয়ার যে ডেট, এটা নির্ধারণ করবে ইস্যু গঠনের কয় দিনের মধ্যে? 120 দিন। 15 দিন না ভাই, 120 দিন। আমি এইভাবে মিলাই, শুনেন, আমি আপনাদের 120 180 না 120 ভুল, আমিও ভুলও বলতে পারি, 120 হবে অ্যাকচুয়ালি 120। শুনেন 120, 180 বললে আমি ভুল বলছি, আমার মন বলছে 180 কিন্তু আবেগে বলে ফেলছি, মনে বলছে 120, আবেগে বলছে 180, 120 হবে। আপনি একটা জিনিস মনে করেন, আর যদি মামলা করতে হয় তামাদি আইনে যে আইন আছে সেই আইন অনুযায়ী, আচ্ছা মামলা করার পরে সমন ইস্যু করবে 5 কার্য দিবসের মধ্যে এবং সমন বিবাদী বরাবর পৌঁছাইতে হবে 30 দিনের মধ্যে। সমন পাওয়ার পরে লিখিত জবাব দাখিল করবে 30 কার্য দিবসের মধ্যে, তবে হাইয়েস্ট কত? 60 কার্য দিবস, মনে আছে? তারপরে দেখেন লিখিত জবাব দাখিলের পরে যখন উভয় পক্ষ হাজির হলো, মামলা দেবে এডিআরে। এডিআরে আপনার মধ্যস্থতাকারী নিয়োগ করবে 10 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে না পারলে কত? সর্বোচ্চ কত? 17 দিন। আচ্ছা, মধ্যস্থতাকারী মধ্যস্থতা শেষ করবে 60 দিনের মধ্যে, আর আরো 30 দিন বাড়াইতে পারে, সর্বোচ্চ কত? 90 দিন। মধ্যস্থতা শেষ হয়ে গেল, যদি কোর্ট ফি ফেরত দিবে কয় দিনের মধ্যে? 60 দিন। ফেরত কয় দিন? 60 দিন। আচ্ছা, মধ্যস্থতা যদি না হয় তাহলে উভয় পক্ষ হাজির হবে, হাজির হওয়ার পরে লিখিত জবাব অথবা হাজির যেটা পরে ঘটে তার কয় দিনের মধ্যে বিচার্য বিষয় গঠন? কয় দিন? 15 দিন। বুঝেন কিনা? বিচার্য বিষয় গঠন হয়ে গেল, তার বিচার্য বিষয় হতে 10 দিনের মধ্যে
10 দিনের মধ্যে এক পক্ষ আর এক পক্ষের প্রশ্নমালা প্রণয়ন করতে পারে। আর কাউরে প্রশ্নমালা প্রণয়ন করলে সে উত্তরও দিবে কয়দিনের মধ্যে? 10 দিন অথবা আদালত নির্ধারিত সময়ের মধ্যে। প্রশ্নমালা দিক বা না দিক, যদি এখন এসডিপিএস সেটলিং ডেট ফর পারেন্টারি হিয়ারিং বিচার্য বিষয়তে কয় দিনের মধ্যে? 120 বুঝতে পারছেন? এই ধারা আজকে যে ডেট করলাম সেটা হচ্ছে স্বীকৃতি। স্বীকৃতি কয় প্রকার? 3 প্রকার। মামলা স্বীকার, দলিল স্বীকার, ঘটনা স্বীকার। মামলা স্বীকারের কোনো দিনক্ষণ নাই, দলিল স্বীকারের হলো নোটিশ জারির পর 15 দিন, আর ঘটনা হচ্ছে শুনানির পূর্ববর্তী 9 দিন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।